হ্যালো সবাইকে, স্বাগতম কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়ন ক্লাসে। এই ভিডিওতে আমরা বিভিন্ন ভার্সিটিতে আসা বিভিন্ন টাইপের পরিমাণগত রসায়নের উপর যত রকমের প্রশ্ন আসতে পারে তার সবগুলো দেখার ট্রাই করব। পরিমাণগত রসায়ন আমাদের অনেকেরই কঠিন লাগে, তাই আমরা ট্রাই করব একটু টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট টপিকগুলা যাতে বাদ না যায়, যেগুলো থেকে প্রতি বছরই কোশ্চেন এসে থাকে, তার সবগুলো দেখতে এবং কোশ্চেন সলভ করতে। আশা করা যায় এই ভিডিওটির মাধ্যমে তোমরা যারা সামনে বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিবে তাদের পরিমাণগত রসায়নের উপর আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, সো শুরু করা যায়। ওকে, সো তোমরা দেখলেই বুঝতে পারবে। নেক্সট। আচ্ছা, প্রথমে আমাদের বলতেছে ভাইয়া এই যে পরিমাণগত রসায়নের কিছু ইম্পর্টেন্ট টপিকস আছে। ওকে, সো সর্বপ্রথম হচ্ছে আমাদের শতকরা পরিমাপ বের করা। ওকে, সো আমরা এই টপিকসটাকে আমরা জাস্ট একটা স্টার্ট দিতে পারি। ওকে, মাঝে মাঝে শতকরা পরিমাপ থেকে কোশ্চেন আসে, অলওয়েজ আসে না। ওকে, তারপর কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে। ওকে, সো এই গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো জানলে আমরা মোল সংখ্যা নির্ণয়, আয়তন নির্ণয়, এগুলো আমরা খুব সহজে বের করতে পারি। ওকে, তার মানে বিক্রিয়াগুলো আমাদের খুব সহজে আমরা আয়ত্ত করতে পারি। অ্যান্ড এগুলো পরীক্ষায় দিলে যদি বিক্রিয়াগুলো না জানা থাকে তাহলে আমরা অ্যান্সার করতে পারি না। ওকে, অনেক সময় আমাদের ভর নির্ণয় করতে বলে বা আণবিক ভর নির্ণয় করতে বলে, যা কিছু প্রয়োজন সব কিছু একটা কারণে আটকে যায়, এটা হচ্ছে আমরা বিক্রিয়াগুলো পারি না। ওকে, সো সেগুলো আমরা দেখব। ওকে, তারপর দেখো ভাইয়া, আমাদের মোল সংখ্যা রিলেটেড ম্যাথ। ওকে, সো আমাদের মোল সংখ্যা রিলেটেড ম্যাথ কিন্তু এই অধ্যায়ে 3 স্টার। ওকে, সো মোল সংখ্যা রিলেটেড ম্যাথই কিন্তু এই অধ্যায়ে মূলত এসে থাকে। এছাড়া আমাদেরকে প্রায়ই বলে থাকে যে মোলারিটি যে নির্ণয়, এই মোলারিটি নির্ণয় কিন্তু করতে আমাদেরকে বলে থাকে। ওকে, সো মোলারিটি টপিকটাকেও আমরা 3 স্টার দিতে পারি। ওকে, সো আমরা প্রথমত আগে টপিকগুলো একটু দেখে নিচ্ছি, দেন আমরা একে একে টপিক ওয়াইজ আমরা আলোচনায় যাব। ওকে, সো তারপর পিপিএম, পিপিবি, পিপিটি, তোমরা জানো পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন এবং পার্টস পার ট্রিলিয়ন, এই টপিকটা থেকেও প্রচুর আমাদের কোশ্চেন এসে থাকে। ওকে, সো আমরা শর্টকাট সহ জানবো সব কিছু। ওকে, দেন অনেক অনেক সময় মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, কোনটা কি, কোনটার মধ্যে কোনটার একক কি, কোনটার পার্থক্য কি, তাপমাত্রার সাথে কোনটার সম্পর্ক আছে না নাই, এই টাইপের ছোটোখাটো কিছু ম্যাথও এই টপিকটা থেকে আমাদের এসে থাকে। ওকে, সো এই টপিকটাও আমরা ভালো করে পড়বো। দেন জারণ মান বের করা। ওকে, সো এই টপিকটাও কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, জারণ মান বের করতে কিন্তু আমাদের প্রায়ই বলে। তারপর জারক বিজারক, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো সবগুলা টপিকই মূলত ইম্পর্টেন্ট। ওকে, মানে কোনোটাই বাদ দেওয়া যায় না। এবং সেকেন্ডারি, প্রাইমারি সেকেন্ডারি পদার্থ, এগুলো থেকেও প্রচুর আমাদের কোশ্চেন এসে থাকে। এবং তুল্য ভরও অনেক সময় আমাদের প্রয়োজন লাগে, যে কোন কোন ক্ষারের তুল্যভর কি, কোন অ্যাসিডের তুল্যভর কি, এগুলো আমাদের জানতে চাই। এবং টাইট্রেশন থেকে আমাদের কিছু জানতে চাই। এবং আরেকটা টপিক আছে, এটা হচ্ছে নির্দেশক। ওকে, সো আমরা একটু বলি যে আমাদের যে নির্দেশক আছে, এই টপিকটাও কিন্তু আমাদের বেশি ইম্পর্টেন্ট। নির্দেশক কি আমাদের হচ্ছে যে অ্যাসিড না ক্ষার এই নির্দেশ করে। ওকে, সো আমরা দেখবো। ওকে, সো নির্দেশক টপিকটাও আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো মোটামুটি এই টপিকগুলো যদি আমরা এই অধ্যায় থেকে আয়ত্ত করতে পারি অ্যান্ড মানে পরিমিত পরিমাণে যদি কোশ্চেন সলভ করতে পারি, আশা করা যায় এই পরিমাণগত রসায়নে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, সো আমরা টপিক ওয়াইজ আগাবো। ওকে, সো হোপফুলি এই ক্লাসটা দেখলে তোমরা যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও দাও না কেন, সব কিছু ক্লিয়ার হবে। ওকে, সো সর্বপ্রথম আমাদের হচ্ছে শতকরা পরিমাপ বের করা। ওকে, সো প্রথম কথা হচ্ছে ভাই, আমাদের সূত্রটা জানতে হবে। অনেকেই আমরা জানি শতকরা পরিমাপ আমরা কিভাবে করি। শতকরা সংযুক্তি ইজ ইকুয়াল টু, যার শতকরা সংযুক্তি বের করবো সে উপরে, মানে তার ভর উপরে, এবং যার মোট যে মানে যৌগটা থাকবে সেটা নিচে। ওকে, সো আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা দেখবো। ওকে, সো ইন্টু 100%ও আছে, তোমরা জানো এগুলা, মানে দেখানোর কিছু না, এটা অনেকদিন ধরে করে আসতেছো তোমরা। ওকে, সো আমরা যদি জাস্ট একটা উদাহরণ দেখি। ওকে, বলতেছে কপার সালফেট ইন্টু 5H2O। ওকে, সো এটা কিন্তু ব্লু ভিট্রিয়ল। ওকে, আমরা অনেকে কিন্তু জানি। ওকে, কপার সালফেট ইন্টু 5H2O তে পানির শতকরা সংযুক্তি কত। ওকে, সো এই ম্যাথটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে কি এদের আণবিক ভর বা মাস, মানে আণবিক ভর আমাদেরকে জানতে হবে। এখন এদের আণবিক ভর তো আমরা অনেকেই জানি না। ধরো কপারের আণবিক ভর কত, সো তোমাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি কপারের আণবিক ভর কত। ওকে, সো কপারের আণবিক ভর কত, 63। ওকে, বা 63.5, যেভাবে মনে রাখতে পারো। ওকে, সো তারপর সালফারেরটা লাগবে এখানে, অক্সিজেনেরটা লাগবে এবং হাইড্রোজেনেরটা লাগবে। হোপফুলি তোমরা এগুলো জানো। ওকে, সো আমি আর এগুলো না দেখাই আলাদাভাবে, আমরা একেবারে মেতে চলে যাই। ওকে, সো আমরা যদি জাস্ট আরও কিছু ইম্পর্টেন্ট ইয়ার কথা একটু জাস্ট বলি, যেমন কপারের কথা যদি আমরা বলতেছিলাম এখন, যে
কপার হচ্ছে কি আমাদের, এই যে কপার, কপার হচ্ছে কি আমাদের 63.5 বা 63, অনেকে হিসাবে সুবিধার্থে ধরে। তারপর এফই হচ্ছে, ফেরাস হচ্ছে 56 এবং ক্রোমিয়াম হচ্ছে 52। সো সালফার, অক্সিজেন, হাইড্রোজেন ওগুলো তো আমরা সবাই পারি, বাট এগুলো একটু মনে রাখবো। ওকে, কপারের কত 63.5, ফেরাসের 56, ক্রোমিয়ামের 52। এগুলো অনেক সময় আমাদের লাগে। ওকে, সো আমরা যদি একটু ম্যাথে ফিরে যাই। ওকে, সো প্রথম কথা হচ্ছে ভাইয়া, এই যে কপার সালফেট, আমরা পুরোটার যদি ভর নির্ণয় করি। ওকে, সো প্রথম কথা হচ্ছে যে কপার সালফেটের কত। ওকে, সো কপারের কত বললাম আমরা, 63.5, 5ই লিখি, সমস্যা নাই। 63.5 প্লাস কত হবে, প্লাস সালফার। ওকে, সালফার কত, 16 নাম্বার মূলে, তাহলে তার কত 32। ওকে, সো প্লাস অক্সিজেন কত, 16, তাহলে 4 ষোলং কত, 4 ষোলং, 3 ষোলং 48, 4 ষোলং 64। ওকে, সো সো এগুলো যদি আমরা একটু যোগ করি জাস্ট, যে 63.5 প্লাস 32 প্লাস 64। ওকে, সো এটা হবে কত, 159.5। ওকে, সো এটা হবে কত, 170.5। এখন পানির কত আমাদের, এই যে 5H2 ইন্টু যে 5H2 আছে, এই 5H2 ওর ইয়া কত। ওকে, সো আমরা যদি একটু দেখি যে পানি কত, পানি পানি হচ্ছে 18। ওকে, 18-র সাথে আমরা কত গুণ দিব, 5 গুণ দিব। তাহলে কত, 5 18 কত, 5 18 90। ওকে, সো 5 18 90। ওকে, সো এখন এই দুইটা যদি আমরা প্লাস করি তাহলে কত আসবে, তোমরা একটু প্লাস করে দেখবা, এই দুইটা হবে মানে বুঝাই যেতেছে কিন্তু, যে 90 যেহেতু মানে জাস্ট 10 কমে যাবে, অর্থাৎ 249.5। ওকে, সো এটা হচ্ছে এটার মানে মোট ভর। ওকে, কপার সালফেট ইন্টু 5H2। ওকে, সো আমি একটু ব্যাখ্যা করে দেখাচ্ছি যাতে তোমাদের মানে বুঝতে সুবিধা হয়। ওকে, প্রথম অঙ্ক তো, তারপর আমরা দ্রুত আগাবো। ওকে, সো এখন আমরা যদি বলি আহ, এতে আহ, পানির শতকরা সংযুক্তি, শতকরা সংযুক্তি, এটা কি হবে ভাইয়া, দেখি যদি আমরা উপরে দিব কি, আমরা জারটা বের করব, কারটা বের করব, পানির পানির মোট আণবিক ভর কত পাইছি আমরা, 90, এবং মোট যে যৌগ তার ভর কত পাইছি, 149.5। এখন এটা ক্যালকুলেট কিন্তু করা ভাইয়া খুবই সহজ ভাইয়া। সো কিভাবে ভাইয়া, আমরা নিচেরটাকে ধরতে পারি, মানে ইয়ার সুবিধার জন্য আমরা 250 ধরতে পারি, উপরেরটাকে আমরা 90 ধরতে পারি। ওকে, সো এটা যদি ধরি আমরা, দেন আমরা 5 দ্বারা কাটাকাটি করতে পারি। ওকে, সো আমরা জাস্ট যদি শূন্য শূন্য কেটে দিই, শূন্য শূন্য কেটে দিই, আর সাথে কিন্তু একটা 100% আছে। ওকে, সো এটা কিন্তু দিতে ভুল করা যাবে না, 100%। ওকে, সো এই 100%টা কিন্তু দিতে হবে। ওকে, সো 100%। ওকে, সো এখন যদি আমরা 9কে 25 দ্বারা ভাগ দিই। ওকে, সো 25 দ্বারা ভাগ না দিয়ে আমরা 25 ভাগ দিব 90 দিয়ে, 90কে ভাগ দিই। ওকে, সো একটা শূন্য নিয়ে নিলাম জাস্ট। ওকে, সো আমরা যদি 3 দ্বারা প্রথমে যাই, 3 25 কত, 3 25 75। ওকে, 3 25 75। ওকে, সো 75 সাথে মানে থাকবে কত, আমাদের একটা 5, 1, 50। সো এখানে যেহেতু একটা শূন্য নিছি, তাহলে এখানে একটা দশমিক নিব। আর যদি দশমিক নেই তাহলে কত হবে, একটা শূন্য নিতে পারছি তো, আম, 6 25 কত, মানে 3 25 75, 6 25 150। ওকে, সো 0। ওকে, তো এখানে হচ্ছে 3.6 × 10 আসে, তাই তো। তো 3.6 × 10 যে কথা, মানে 10% যে কথা, কারণ আগে একটা শূন্য নিয়ে নিছি, তারপর হচ্ছে 36% একই কথা। তাহলে এখানে পানির শতকরা সংযুক্তি কত, 36%। ওকে, সো তাহলে পানির শতকরা সংযুক্তি কত, 36%। ওকে, সো হোপফুলি বুঝতে পারছি। ওকে, আচ্ছা, সো আমরা যদি একটু নেক্সট যাই। সো এবার আমরা বলছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া না জানলেই নয়। ওকে, সো এই বিক্রিয়াগুলো একটু আমরা দেখে নিব। প্রথমে এই বিক্রিয়াগুলো কিন্তু আমাদের প্রচুর কোশ্চেন আসে। ওকে, এই বিক্রিয়াগুলো দিয়ে দিয়ে ওকে, সো প্রথমটা দেখো ভাইয়া, বলতেছে 2 অণু পটাশিয়াম ক্লোরাইড হতে যদি ভেঙে 2 অণু পটাশিয়াম ক্লোরাইড প্লাস 3 অণু অক্সিজেন তৈরি হয়। ওকে, সো দেন ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই বা মানে মানে বিয়োজন করি তার, তখন কি হবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এগুলো আমরা জানি। তারপর 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি কার্বন ডাইঅক্সাইড যোগ করি, তাহলে সোডিয়াম কার্বনেট প্লাস পানি। ওকে, ক্যালসিয়াম আর হাইড্রোজেন যুক্ত করলে ক্যালসিয়াম হাইড্রোজেন। ওকে, বা ক্যালসিয়াম হাইড্রেট। ওকে, ডাইহাইড্রেট। তারপর
Fe2O3, ওকে, সাথে যদি আমরা কার্বন মনোক্সাইড যুক্ত করি, ওকে, সো তখন তখন 2 অণু ফেরাস আর প্লাস কার্বন ডাইঅক্সাইড, ওকে। সো এখান থেকে অনেকগুলোই তো দিছি ভাইয়া, তো এইটা একটু দেখবা যে S2O3 2- এর সাথে প্লাস আয়োডিন, মানে আয়োডিমিত্রির যে একটা এই ইয়াটা লাগে, যে আয়োডিমিত্রির যে মূলকটা কি করতেছে না করতেছে অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় সরাসরি, এটা একটু দেখে রাখবা যে যখন আয়োডিনের সাথে যুক্ত হবে S2O3 2- এটা আয়োডিনের সাথে যুক্ত হলে এই যে S4O6 2- তৈরি হয়, আর সাথে একটা আয়োডিন মাইনাস থাকে, ওকে। সো এভাবে একটু মনে রাখবা, ওকে। সো দেন কপার অক্সাইড অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড প্লাস কপার, 2 অণু হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে 2 অণু পানি, ওকে। সো এই বিক্রিয়াগুলো তোমাদের কাজ হবে একটু পরীক্ষার আগে বা এখন একটু দেখে ফেলা, ওকে। সো যেহেতু আমরা সামনে কোশ্চেন সলভ করবো, এগুলো একটু ভালো করে দেখে ফেলা। এখন ভাইয়া এগুলোর মধ্যে কোনগুলো একটু বেশি দেখে রাখবো? প্রথমটা দেখে রাখতে পারো, তারপর সেকেন্ডটা, তারপর এই যে ক্যালসিয়াম হাইড্রোজেন, তারপর ফেরাসটাও দেখতে পারো একটু কিছুটা, তারপর হচ্ছে আমাদের যে S2O3 2- প্লাস আয়োডিন যেটা, এটা। সো এই কয়েকটা একটু আমরা বেশি দেখবো, ওকে। প্রায় 5টা দিছি, ওকে। সো এগুলো দেখলেই মোটামুটি হয়ে যায়, বাকিগুলোও দেখে রাখতে পারো, ইম্পর্টেন্ট বলেই এখানে দিছি, ওকে। সো এগুলো একটু ভালো করে পড়ে ফেলতে হবে, ওকে। সো দেন আমরা এখানে দেখো ভাইয়া যে কিছু ইয়া নিয়ে আসছি, যে আমাদের যে ভরগুলো অনেক সময় আমাদের মনে থাকে না, তো হাইড্রোজেনের 1 এগুলো জানি, অক্সিজেন 16, সালফার 32, ক্যালসিয়াম 40, পটাশিয়াম 39, এগুলো তো মোটামুটি পারি। সো অনেক সময় ক্লোরিন কিন্তু আমাদের 35.5, ওকে, 36 না, বা অনেকে 36.5, মানে ওই যে HCl পড়তে পড়তে মুখস্থ হয়ে যায় সেইভাবে বলে। সো HCl এর ভর কিন্তু 36.5, HCl কত? 36.5, আর ক্লোরিন কত? 35.5, ফেরাস কত? 56, কপার কত? 63.5, এবং জিঙ্ক কত? 65, ওকে। জিঙ্ক কত? 65, ক্রোমিয়াম কত? 52, ম্যাঙ্গানিজ কত? 55, ওকে। সো এগুলো একটু আমরা মনে রাখবো, ওকে। সো এই জন্যই দেওয়া এখানে, তোমরা পিডিএফটা পেয়ে যাবা পরে, তোমাকে দিয়ে দেওয়া হবে, ওকে। সোডিয়াম হচ্ছে 23, এগুলো আমরা জানি, সোডিয়াম 23, অ্যালুমিনিয়াম 27, আর নাইট্রোজেন তো 14, এটা আমরা জানি, আর N2 হলে 28 হয়, ওকে। সো এগুলো হোপফুলি আমরা জানি, ওকে। সো এখন আমরা কথা না বাড়িয়ে আমরা একটা প্র্যাকটিসে চলে যাবো, ওকে। সো দেখো ভাই, এখানে বলতেছে যে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইডকে সম্পূর্ণ বিয়োজিত হলে প্রমাণ তাপমাত্রা ও চাপে কত ml অক্সিজেন পাওয়া যাবে। সেটা খুবই সহজ। প্রথম কথা হচ্ছে আমাকে জাস্ট এদের যে মোলার মাসটা এটা একটু জাস্ট নির্ণয় করে ফেলতে হবে, ওকে। সো আমরা যদি ক্যালসিয়াম ক্লোরাইডের কথা বলি, এটা কিরকম হবে ভাইয়া? ক্যালসিয়াম কত? 39, ক্লোরিন কত? 35.5, আর অক্সিজেন কত? 3 × 16 কত? 48, 48। পুরাটাকে যদি আমরা 2 দ্বারা গুণ দেই, ওকে, সো এটা হবে ক্যালসিয়াম ক্লোরেট, ওকে। সো এটা যদি আমরা করি জাস্ট, তখন কত হবে আমাদের? 2 অণু নিলে আমাদের হবে 245, ওকে। এটা একটু জাস্ট করে দেখবা, ওকে। সো তোমরা মনে রাখতে পারো কিন্তু, ওকে, এটা কিন্তু অনেক বেশি আসে। ক্যালসিয়াম ক্লোরেট 245, দেখলেই 245 বসাই দিবা। তোমরা অনেকে জানো না, তাই আমি একটু দেখানো আর কি ভেঙে, ওকে। সো এখন KCl পটাশিয়াম ক্লোরাইড, এখন এটা একটু রাখি, আমাদের লাগবে কিন্তু আমাদের জাস্ট এই অক্সিজেনটা জানলেই হয়ে যাচ্ছে, ওকে। সো অক্সিজেন কত? 16, 32, আর 3 × 32 কত? 96, তাহলে অক্সিজেন কত? 96, ওকে। সো তার মানে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড হতে 36 গ্রাম কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়। সো এইভাবে কিন্তু করা যায়, ওকে। সো কিভাবে করতে পারি ভাইয়া? তো সো আমরা যদি একটু দেখি যে, তোমরা ফার্স্টে বলবা যে 245 গ্রাম KClO3 হতে, এটা তো মনে মনে করে ফেলতে পারো, তাও দেখানো, হতে হতে কি তৈরি হয়? আহ, আমরা জানি যে এটা 3 অণু অক্সিজেন, তাই না? সো মানে 3 মোল অক্সিজেন, সো 3 মোল অক্সিজেন যেহেতু, তাহলে তার মানে 3 × 22.4 লিটার, ওকে। 3 × 22.4 লিটার O2, ওকে। এটা তো আমরা লিখতে পারি, তাই না? 36 গ্রাম এখানে দরকারও হয় না, ওকে। সেটা অন্যভাবে করলে দরকার হয়, স্টয়কিওমেট্রি দিয়ে করলে তখন এটা দরকার হয়, যাই হোক। সো এখন যদি আমরা দেখি, সো সুতরাং 1 গ্রাম হতে কত? তাহলে 3 × 22.4, মানে ঐকিক নিয়ম, ছোটকালের নিয়ম, যে 245। আর যদি এখানে এই যে এই জায়গায় 1 গ্রাম না দিয়ে 5 গ্রাম সরাসরি দিয়ে দিই, তাহলে 5টা আমরা কি লিখবো? উপরে নিয়ে নিব, ওকে। সো 5 এত লিটার O2, ওকে। সো এটা জাস্ট তোমরা একটু ক্যালকুলেটর করে ফেলবা, মানে মানে ক্যালকুলেটর না, হাতে হাতে কলমেই করা সম্ভব, ওকে। সো তোমরা একটু নিজে নিজে এটা করে দেখবা, ওকে, যে এটার অ্যান্সার কত হয়, ওকে। সো ভুল করা যাবে না। এখন আমি যেটা বলতে চাইতেছি যে এটা তোমাদের করলে আরো একটু সুবিধা হবে কি জানো? তোমরা যদি এটাকে তোমরা লিটারে না দিয়ে তোমরা যদি ml এ নিয়ে করো, ওকে। সো ml এ নিয়ে করলে মানে শূন্যগুলা বাড়বে, তখন পয়েন্টগুলো কমে যাবে, ওকে। 22 দশমিক, দাঁড়াও, 22.4 ইন্টু এত
হাজার ml, যেহেতু আমাদের ইয়াতেও ml এ চাইছে, সো 1000 ml, 1000 ml কি O2, 1000 ml O2। ওকে, সো এটা তোমরা জাস্ট কাটাকাটি করবা, দেখবা যে আহ 1301.37, 1370 ml এর মতো আসবে। ওকে, সো এটা একটু দেখবা। ওকে, সো দেন কথা হলো ভাইয়া, এই নিয়মটা এইটা ছাড়াও কিন্তু আরো শর্টকাট নিয়মে করা যায়, সেটা হচ্ছে আমাদের স্টয়কিওমেট্রি নিয়মে। ওকে, সো ভাইয়া এটা কি বলতেছি আমি, স্টয়কিওমেট্রি। সো ভাইয়া এটা জাস্ট এরকম অনেকটা নিয়মটা, যে তোমরা যেই দুইটা নিয়ে কথা বলো, যেমন এখানে পটাশিয়াম ক্লোরাইড আর ইয়া নিয়ে কথা বলতেছে, সো তোমাদের কাজ হবে এক পাশে জাস্ট ইয়া করা, যে হাফ ইন্টু এন অফ পটাশিয়াম ক্লোরাইড KClO3, আর আরেক পাশে মানে যেহেতু এখন দুই আছে, মানে দুইটা মোল সংখ্যাটাকে ভাগাকারে লিখবো, আর ওই পাশে যেহেতু 3O2 আছে, তাহলে মোল সংখ্যাটাকে ভাগাকারে লিখবো একইভাবে N(O2)। ওকে, এটা দিয়ে অনেকে করে। ওকে, সো এটা দিয়ে কিভাবে করে ভাইয়া, সো দেখো যদি আমরা একটু দেখার ট্রাই করি, যে ওয়েট, হ্যাঁ, যদি আমরা করি যে হাফ, এখানে একটা দিয়ে নিই। ওকে, ওয়েট, আচ্ছা, সো হাফ থাকলো হাফের জায়গায়, সো এন এর জায়গায় আমরা কি লিখতে পারি, W/M। এখানে ডাব্লিউ কত দেওয়া আছে, সরাসরি করে ডাব্লিউ দেওয়া আছে 5 গ্রাম, দেখো ভাইয়া ডাব্লিউ দেওয়া আছে 5 গ্রাম, এম এখানে কত হবে, সো দুইটা KClO3 ভর আসছে 245 গ্রাম, আর যদি একটা করি এটার অর্ধেক হবে নিশ্চয়ই, তাহলে অর্ধেক কত, 122.5 নিশ্চয়ই, 122.5 গ্রাম। ওকে, এটা বসাইলাম, W/M বসাইছি এখানে। আর 1/3 যদি আমরা করি, তাহলে N ইজ ইকুয়াল টু কত, এখানে W/M বসানোর মানে সুযোগ নাই, কেন সুযোগ নেই ভাইয়া, আমার এখানে অক্সিজেন ml এ বের করতে হবে, তাই N এর তো আরেকটা সূত্র আমরা যদিও মানে পরে মোল সংখ্যার সূত্রগুলো দেখবো, তাও তোমরা তো জানো যে এই আমাদের বসানো যায়, মানে N ইজ ইকুয়াল টু VSTP, অর্থাৎ VSTP তে যে ভর ডিভাইডেড বাই কত, 22.4, হোপফুলি তোমরা এগুলো জানো। ওকে, সো এখন এখান থেকে জাস্ট তোমরা ভিএসটিপির মানটা বের করে ফেলবা। ওকে, সো আমি আর দেখালাম না, এই জাস্ট মানটা একইভাবে তোমরা মানে অঙ্ক কিন্তু সেম, ওকে, মানে ম্যাথ কিন্তু সেম। ওকে, এটাও কিন্তু এখানে লিটারে আছে বর্তমানে, যে ভিএসটিপি কিন্তু লিটারে বের হবে। সো তোমরা যদি এমএলএ বের করবা, তখন আরো 1000 গুণ দিয়ে ফেলবা। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। ওকে, স্টয়কিওমেট্রি দিয়েও করতে পারো, আর তুমি এভাবে ভেঙে করলেও করতে পারো, তোমার যেটা ভালো লাগে। ওকে, তোমার যেটা সময় সেভ হয়। ওকে, সো এবার আমরা কি একেবারে মেইন পার্টে চলে যাবে, এগুলো আসলে একটু মানে ঝামেলার টপিক। ওকে, সো মোল সংখ্যা, সো মোল সংখ্যা রিলেটেড ম্যাথ যখন আমরা করতেছি, তখন আমাদেরকে সর্বপ্রথম কিছু সূত্র, সেগুলো না জানলেই নয়, এগুলো জানতেই হবে। ওকে, সো মোল সংখ্যা, প্রথম কথা হচ্ছে আমরা জানি কি মোল সংখ্যা রিলেটেড সূত্র, প্রথম কথা হচ্ছে এন। ওকে, এন দ্বারা আমরা প্রকাশ করি, এন ইজ ইকুয়াল টু আমরা জানি W/M, এটা বলা যায়। ওকে, W/M। সো এছাড়া আমরা জানি এন ইজ ইকুয়াল টু N/Na, N/Na, আর নিচের এন এ দ্বারা কি বোঝায়, হচ্ছে অ্যাভোগ্যাড্রো সংখ্যা, উপরের এন দ্বারা হচ্ছে আমাদের যে অণু বা পরমাণুর সংখ্যা। ওকে, সো হোপফুলি তোমরা এগুলো জানো। ওকে, সো দেন আমরা বলতে পারি যে VSTP ডিভাইডেড বাই 22.4 লিটার। ওকে, সো তারপর দেন আমরা বলতে পারি VSATP ডিভাইডেড বাই 24.789। ওকে, কি বললাম, 24.789। ওকে, সো তারপর আরো কিছু সূত্র কিন্তু এখানে লেখা যায়। ওকে, তোমরা জানো কিনা, এটা ইজ ইকুয়াল টু কিন্তু এন ইজ ইকুয়াল টু কিন্তু এস ভিও হয়, এন ইজ ইকুয়াল টু এস ভি বা ভিএস, যে যেভাবে বলো, এন ইজ ইকুয়াল টু এস ভি। ওকে, সো এখানে কিন্তু আরেকটা সূত্র লেখা যায়, আমরা জানি যে সাপোজ ধরো এস ইজ ইকুয়াল টু কি জানি আমরা, এস ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ই, অথবা এন ইজ ইকুয়াল টু এস, যে যেভাবে বলো কেন, এটা কিন্তু তুল্য সংখ্যার সূত্র। আমরা এই সূত্রগুলো একসাথে লিখে দিচ্ছি, তাহলে এন ইজ ইকুয়াল টু W/M, এন ইজ ইকুয়াল টু N/Na, ইজ ইকুয়াল টু VSTP ডিভাইডেড বাই 22.4, ইজ ইকুয়াল টু VSATP ডিভাইডেড বাই 24.789, ইজ ইকুয়াল টু এস ভি। ওকে, আর এস এর সূত্র কি N/E, আর এস ভি কে মানে অনেকে এভাবে মনে রাখে, একটা থাকে, না বলি এটা একটু খারাপ হয়ে যায়, যাই হোক। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি SMV। ওকে, সো এখন এটা যদি ml এ নেই, তাহলে আমরা জানি সূত্রটা হবে SMV ডিভাইডেড বাই 1000, যখন আমরা ভিটাকে ml এ ধরবো। ওকে, সো SMV লিখলে লিটার, আর ডিভাইডেড বাই 1000 হলে এটা ml এ প্রকাশ করে। ওকে, সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু SMV ডিভাইডেড বাই 1000। ওকে, সো এই সূত্রগুলো কিন্তু আমরা জানি। ওকে, সো মোলারিটি থেকে এই সূত্রগুলো যদি মোটামুটি আমরা জানি, তাহলে কিন্তু মোটামুটি আমাদের হয়ে যাচ্ছে। ওকে, সো তোমাদের এই সূত্রগুলো
একটু ভালো করে জানা থাকা লাগবে। ওকে, সো সেই জন্যই কিন্তু আমাদের দেয়া। ওকে, সো তোমার কাজ হবে এই সূত্রগুলো ভালো করে জেনে ফেলা। ওকে, সো এবার আমাদের মোলারিটি নির্ণয়ের জন্য কিছু সূত্র লাগে। মোলারিটি নির্ণয় মানে এস মোলারিটি নির্ণয়। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ দেওয়া থাকে, দেওয়া থাকলে এস ইজ ইকুয়াল টু 10x ডিভাইডেড বাই এম। আর ডাব্লিউ অনেক সময় বের করতে পারে, মানে বের করতে বলে, তখন আমরা এস এম ভি ডিভাইডেড বাই 1000 দিয়ে করি। ওকে, সো ডাব্লিউটা তো বুঝলাম ভাইয়া, X% দেওয়া থাকলে কিভাবে হয়, চলো আমরা একটা ম্যাথ করে ফেলি। ওকে, সো প্রশ্নটা দেখো, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড এর মোলার ঘনমাত্রা কত। ওকে, সো প্রথমে এখানে বলে দিয়েছে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে মোলার ঘনমাত্রা। সো মোলার ঘনমাত্রা এস ইজ ইকুয়াল টু, আমরা যে সূত্রটাই লিখবো, যে 10x ডিভাইডেড বাই কি এম, এই সূত্রটা আমরা লিখবো। ওকে, এটা যদি আমরা লিখি তাহলে 10 ইন্টু এক্স এর মান কত দেওয়া আছে, 5, আর এম মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত বা মোলার মাস কত, এটা জানি আমরা 40, এটা মুখস্থ করে ফেলতে পারবো। ওকে, সো এটা যদি আমরা 40 বসাই তাহলে দেখো ভাইয়া, ওকে, সো 40 যদি আমরা বসাই তাহলে এখানে কত হবে, 5×10 = 50, 50 ডিভাইডেড বাই 4, শূন্য, শূন্য শূন্য কাটা। সো 5/4, এটা কিন্তু তোমাদের করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার উচিত। ওকে, সো 5/4 করলে মনে রাখবো আমাদের এটা হবে কত, 1.25। ওকে, সো 1.25 ml, মানে বোঝাই যাচ্ছে 4/4 হলে কত হতো, 1। 5 যেহেতু 1-এর থেকে বেশি, কত বেশি, 0.25 বেশি। ওকে, সো 1.25, এটা কি মোলার। ওকে, ঘনমাত্রা যেহেতু চাইছে। ওকে, সো এইভাবে আসলে আমাদের পার্সেন্ট দেওয়া থাকলে অঙ্কগুলো আমরা করতে পারি। ওকে, সো নেক্সট আমরা, ওকে, সো এবার তাহলে আমরা এই যে ঘনমাত্রার যে একক পিপিএম, পিপিবি, পিপিটি, পার্টস পার মিলিয়ন, পার্টস পার বিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন, এভাবে দিয়ে থাকে। ওকে, সো প্রথম কথা আমরা একটু যদি বেসিক থেকে দেখি, এই যে পিপিএম, পিপিবি, পিপিটি, এগুলা তো বলো তো ভাই, এগুলা কিসের একক? প্রথম কথা হচ্ছে এগুলা মোলারিটির একক। ওকে, সো প্রথম কথা হচ্ছে আমরা যদি বলি মোলারিটি, ওয়েট, আমরা যদি বলি যে মোলারিটি, এটার একক আমরা কাকে বলি, এটার একক কি আমরা যদি বলি, এটা হচ্ছে মোল পার লিটার, তাই না? মোল পার লিটার। আচ্ছা, এইটাকে আমরা কি লিখতে পারি, গ্রাম পার লিটার। ওকে, সো মনে রাখবা এই গ্রাম পার লিটারকে যখন আমরা মিলিগ্রাম পার লিটারে প্রকাশ করব, তখন আমাদের তাকেই আমরা বলতেছি পি পি এম, পার্টস পার মিলিয়ন। কিভাবে করতে পারি, আমরা যদি এটাকে আমরা ভাগ দেই, মানে 10³ দ্বারা ভাগ দিই, তাহলে কিন্তু আমাদের মিলিগ্রাম পার লিটার হয়ে যায়। ওকে, সো আমি বলতে চাইতেছি, এই যে মোলারিটির এককটাকে যদি আমরা মিলিগ্রাম পার লিটারে প্রকাশ করি, তখন আমাদের হয় পিপিএম। ওকে, সো এটা থেকে এটাতে আসার জন্য আমাদের ইয়া দিতে হয়, মানে সরি, ভাগ না, গুণ করতে হয়। আচ্ছা, এটা আমি আবার পরে দেখাবো, সমস্যা নাই। ওকে, সো জাস্ট দেখি। সো দেন আমরা যদি এই মিলিগ্রাম পার লিটারের জায়গায় আমরা যদি মাইক্রোগ্রাম পার লিটার বের করি, ওয়েট, ওকে, আমরা যদি মাইক্রোগ্রাম পার লিটার বের করি, এটাকে আমরা বলি পিপিবি, পার্টস পার বিলিয়ন। আমরা যদি এই জায়গায় ন্যানোগ্রাম পার লিটার বের করি, তাহলে আমরা তাকে বলি পিপিটি। ওকে, পার্টস পার ট্রিলিয়ন। ওকে, সো এগুলো একটা থেকে আরেকটার বদল কিভাবে হয়, প্রথম কথা হচ্ছে যদি কোনো কিছু গ্রাম পার লিটার দেখি, মোল পার লিটারকে যখন আমরা গ্রাম পার লিটারে প্রকাশ করি, তখন এই গ্রাম পার লিটারকে যখন আমরা মিলিগ্রাম পার লিটারে প্রকাশ করি, তখন আমরা তাকে পিপিএম বলি। এই মিলিগ্রাম লিটারকে যখন আমরা বা মাইক্রোগ্রাম লিটারে প্রকাশ করি, তখন আমরা তাকে বলি পিপিবি। আর এটাকেই যখন আমরা ন্যানোগ্রাম লিটারে প্রকাশ করি, তখন আমরা তাকে বলি পিপিটি। সো এখানে সম্পর্কটা হচ্ছে এরকম অনেকটা, যে ধরো আমরা বলতেছি 1 মোল পার লিটার, বা আমরা যদি বলি 1 গ্রাম পার লিটার ইজ ইকুয়াল টু, আমরা যদি বলি 1 ইন্টু 10³ 1 ইন্টু 10³ কি বলা যায়, আহ, যেহেতু 10³ গুণ করছি, তাহলে মিলিগ্রাম পার লিটার, তার মানে 10³ গুণ দিলে আমরা মিলিগ্রাম পার লিটার পাবো, বা আমরা পিপিএম পাবো। ওকে, যেহেতু 10³ গুণ দিলে আমরা ইয়া পাচ্ছি। ওকে, সো দেন আমরা যদি এই 10³ সাথে আরেকটা 10³ গুণ দেই, তখন আমরা পাবো মাইক্রোগ্রাম পার লিটার, তখন আমরা তাকে বলি পিপিবি। আবার এই যে 10³ সাথে, অর্থাৎ এটা 10⁶ হয়ে গেল, যখন আমরা আরেকটা 10³ গুণ দিব,
তখন আমরা পাবো হচ্ছে পিপিটি। ওকে, সো হোয়াট আই এম ট্রাইং টু সে, প্রথম হচ্ছে 1 গ্রাম পার লিটার, এটাকে আমরা পিপিএম এ প্রকাশ করলে 10³ দ্বারা গুণ দিব। পিপিবি তে প্রকাশ করলে 10⁶ বা দুইটা 10³ দ্বারা গুণ দিব। পিপিটি তে প্রকাশ করলে 10⁹ বা তিনটা 10³ দ্বারা গুণ করব। ওকে, সো গ্রাম পার লিটারকে যদি একটা 10³ দ্বারা যদি গুণ করি, খেয়াল করো, যদি আমরা 1 গ্রাম পার লিটারকে যদি আমরা একটা 10³ দ্বারা গুণ করি, তখন আমরা পাবো পিপিএম। এইটাকে যদি আমরা 10⁶ দ্বারা গুণ করি, তখন আমরা পাবো পিপিবি অর্থাৎ মাইক্রোগ্রাম পিপিবি। যদি আমরা এটাকে 10⁹ দ্বারা গুণ করি, প্রত্যেকটা কিন্তু গুণ, ওকে, 10⁹ দ্বারা গুণ করি, তাহলে আমরা তাকে পাবো ন্যানোগ্রাম পার লিটার। সো হোপফুলি তোমরা এগুলো জানো, এগুলো আর না পেঁচাই। ওকে, সো জানো হোপফুলি। ওকে, মোলারিটিকে আমরা মোল পার লিটার বলতেছি, এটাকে যখন আমরা গ্রাম পার লিটারকে প্রকাশ করি, আর এই গ্রাম পার লিটারকে যখন আমরা পিপিএম এ প্রকাশ করতে যাই, যখন আমরা গুণ দেই 10³ দিয়ে, ন্যানো মিলি মাইক্রোগ্রামে প্রকাশ করতে চাইলে 10⁶, ন্যানোগ্রামে প্রকাশ করতে চাইলে 10⁹ ওকে, সো এবার একটু আমরা দেখবো। ওকে, সো এবার আমাদের এই যে পিপিএম পিপিবি দিয়ে আমরা অনেক ম্যাথ করব। ওকে, সো পিপিএম পিপিবি দিয়ে অনেক সময় আমাদের ম্যাথ আসে, এটার একটা শর্টকাট আমরা একটু জাস্ট এক নাগার একটু জেনে রাখবো, যেটা শর্টকাট অনেকটা কিরকম হয়। যে ধরো, আমরা যদি জাস্ট একটু বলার ট্রাই করি, এটা হবে কি আমাদের, ধরো পিপিএম ইজ ইকুয়াল টু, একটা সূত্র মনে রাখবা যে পিপিএম ইজ ইকুয়াল টু এস ইন্টু 10³ জাস্ট সূত্রটা মনে রাখো, আমি অ্যাপ্লিকেশন দেখাবো। ওকে, সো এই সূত্রটা দিয়ে অনেক সময় মানে ইয়াতে ঘনমাত্রা দেয়া থাকে, মানে জাস্ট মোল পার লিটারে মানে দেয়া থাকে, যেটাকে আমরা গ্রাম পার লিটার বলি। সো এটাকে মানে প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমরা মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে যাই কিভাবে, যখন আমরা মানে এর যে মোলার মাসটা, এটা যখন আমরা গুণ দেই, তখনই তো আমরা গ্রাম পার লিটারে যাই না। সো এটা জিনিসটা অনেকটা মানে সূত্র না, এটা জাস্ট বোঝা যায়। প্রথমে এস মানে মোল পার লিটার আছে, এটাকে যখন আমরা আণবিক ভর দ্বারা বা মোলার মাস দ্বারা গুণ দিব, তখন আমরা গ্রাম পার লিটার পাবো। আর ওই গ্রাম পার লিটারের সাথে যখন আমরা 10³ গুণ দিব, মানে এই দুইটা পেলে আমরা কি পাবো, গ্রাম পার লিটার। এই গ্রাম পার লিটারের সাথে যখন 10³ গুণ দিব, তখনই কিন্তু আমাদের পিপিএম চলে আসবে। ওকে, সো এটা জাস্ট সূত্র আকারে মনে রাখা, SM ইন্টু 10³ আমাদের বেশিরভাগই মোল পার লিটারে দেয়া থাকে, আমাদের মিলিগ্রাম পার লিটারে অথবা পিপিএম এ নিতে বলে। ওকে, সো এবার একটু আমরা জারক বিজারক ইয়াটা দেখবো। এই জারক বিজারক টাইপটা আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই ক্লাসটা মানে কে কিভাবে নিচ্ছ আমি জানি না, বাট তোমরা একটা আশা রাখতে পারো যে এই ক্লাসটির মাধ্যমে তোমাদের এই পরিমাণগত রসায়ন ভার্সিটিতে, মানে ইঞ্জিনিয়ারিংয়ে তো অনেক কঠিন কঠিন ম্যাথ আসে, বাট ভার্সিটিতে এই ক্লাসের জন্য যতটুকু বেসিক প্রয়োজন, মানে এই অধ্যায়ের জন্য, তার সবটুকু আমি পড়িয়ে দেওয়ার ট্রাই করতেছি। ওকে, সো তোমরা একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখবে। ওকে, সো এখন আমরা জানি যে জারক ও বিজারক। ওকে, সো প্রথম কথা হচ্ছে ভাইয়া, যে জারক কি আর বিজারক কি। ওকে, সো আমরা সবাই একটু মনে রাখবো যে জারক হচ্ছে, আমরা জানি হয়তো বা, যে যে জারক হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে। ওকে, জারক হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করে, জারক হচ্ছে কি যে ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে। এই দুইটা জিনিস হচ্ছে জারক ও বিজারকের মেইন সংজ্ঞা। ওকে, সো বা অন্যভাবে অনেকে বলে যে জারক অপরকে জারিত করে, নিজেকে মানে অপরকে জারিত করে, নিজেকে বিজারিত করে, এভাবে অনেকে বলে। সেভাবে তোমাদের পেস লেগে যাবে, জাস্ট এতটুকু মনে রাখো যে ইলেকট্রন গ্রহণ করে কে, জারক, ইলেকট্রন ত্যাগ করে কে, বিজারক। ওকে, সো এখন আমাদের পরীক্ষায় কিন্তু ভাইয়া এই এই সূত্র দিয়ে কিন্তু তুমি অলওয়েজ মানে অ্যান্সার করতে পারবা না। ওকে, সো তোমাকে অবশ্যই একটু মানে ইয়া হতে হবে, চালাক হতে হবে। ওকে, সো সেটার জন্যই আমাদের আজকের ক্লাস। সো দেখো ভাইয়া, প্রথম কথা হচ্ছে এই যে জারক আছে, এই জারকটা আমরা কিভাবে বুঝতে পারি কোনটা জারক কোনটা বিজারক। ওকে, তো আমরা মূলত জারক বা বিজারক যে কোনো একটা দিয়ে মূলত আমরা মনে রাখবো। ওকে, সো আমরা যদি জাস্ট একটু বলি, ওকে, সো আলাদাভাবে যদি একটু বলি, ওকে, প্রথম কথা হচ্ছে আমরা বিজারকটাকে একটু মনে রাখবো। ওকে, সো কি বললাম, আমরা বিজারকটাকে একটু মনে রাখবো। ওকে, সো আমরা যদি একটু লিখি যে বিজারক। ওকে, সো ওয়েট, বিজারক। এখন এই বিজারকটাকে কিভাবে আমরা মনে রাখতে পারি, প্রথম কথা হচ্ছে ভাইয়া, মনে রাখবা এই যে বিজারক যারা আছে তাদের, তারা অলওয়েজ কি হবে, প্রথম কথা হচ্ছে তারা অলওয়েজ মানে বেশিরভাগ ক্ষেত্রে হবে কি ধাতু, বেশিরভাগ ক্ষেত্রে তারা হবে কি ধাতু। ওকে, সো দেন এই যে বিজারক যারা আছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে হবে কি আমাদের আঁশযুক্ত যৌগ,
আঁশযুক্ত যৌগ। আমরা বলি যে সালফিউরাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, এগুলো কিন্তু সব বিজারক হবে। তাহলে কি বললাম, যেহেতু এই টপিকটা বেশি আসে আমরা একটু শর্টকাটে মনে রাখবো। ওকে, সো বিজারক কি, যারা বেশিরভাগ সময়ে ধাতু হয় তারা হবে বিজারক, যারা কিনা আঁশ যৌগ তারা হবে বিজারক, যেমন সালফিউরাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, এরা হবে বিজারক। তারপর যাদের নাম মানে নামের সাথে থায়ও থাকবে, আমরা জানি সালফারযুক্ত যৌগগুলোর কি থাকে, নামের সাথে থায়ও থাকে সাধারণত, সব সালফারের আবার থাকে না। সো মনে রাখবো জাস্ট যাদের নামের সাথে থায়ও থাকে তারা সাধারণত বিজারক হয়। সো লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেইটা, এটা একটু মনে রাখবা, যে ধাতু এবং ধাতু থেকে যদি আমাদের ধাতু যদি আমাদের বেশি হয় অথবা সমান হয়, তাহলে আমরা তাকে বলবো, মানে ধাতুর সংখ্যা যদি অধাতু হতে বেশি অথবা সমান হয়, তখন আমরা তাকে বলবো বিজারক। ওকে, সো এই তিনটা নিয়ম বা চারটা নিয়ম একটু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, সো আমরা বললাম যে ধাতু যারা, তাহলে তারা সাধারণত কি হয়, বিজারক। তার মানে ম্যাগনেসিয়ামের কথা বলতে পারি, ম্যাগনেসিয়াম কি আমাদের একটা ধাতু, তার মানে এটা কি একটা বিজারক। ওকে, সো তার মানে পর্যায় সারণীর বাম দিকের মৌলগুলা মানে ধাতু নাকি ডান দিকের গুলা? অবশ্যই বাম দিকের গুলা। বাম দিকের গুলা যেহেতু ধাতু, তার মানে বাম দিকের মৌলগুলা বিজারক। ডান দিকের মৌলগুলা যেহেতু অধাতু, তার মানে ডান দিকের মৌলগুলা জারক। ওকে, সেটা তো আমরা বুঝতেই পারতেছি। ওকে, সো আজ যুক্ত আমরা বলছি, যেমন আমরা বলতে পারি সালফিউরাস অ্যাসিড, যেমন H2SO3, সালফিউরাস অ্যাসিড। দেন আমরা বলতে পারি, সাপোজ ধরো নাইট্রাস অ্যাসিড, HNO2, এগুলো আমরা বলতে পারি, এগুলো যেহেতু আঁশযুক্ত যৌগ, তাই এগুলা কি হবে ভাইয়া, আমাদের বিজারক। ওকে, সো হোপফুলি ভুল হওয়ার কথা না। সো এখানে এই যে ধাতু আর ইয়া তো বললাম, এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে, এখানে আমরা ধাতু বলতে মানে কার্বন এবং হাইড্রোজেনকে ধাতু কল্পনা করব। মানে সব ধাতু তো ধাতুই, প্লাস কার্বন আর হাইড্রোজেন ধাতু না, তবুও এই সূত্রের জন্য, শুধুমাত্র এই সূত্রের জন্য কার্বন এবং হাইড্রোজেনকে আমরা ধাতু মনে করব। ওকে, ধাতু মনে করব। ওকে, এই সূত্র মানে মানানোর জন্য। ওকে, সো প্রথম কথা হচ্ছে, আবারও বলি ভাইয়া, জারক কারা, যারা ইলেকট্রন গ্রহণ করে, বিজারক কারা, যারা ইলেকট্রন ত্যাগ করে। এখন বিজারকের জন্য আমরা মানে শর্টকাট শিখতেছি কি, ধাতু হবে কি আমাদের সাধারণত বিজারক, আঁশযুক্ত যৌগগুলো হবে বিজারক, থায়ু যারা যাদের থাকবে তারা হবে বিজারক। ধাতু যদি বেশি হয় অথবা সমান হয়, ওকে, এক্ষেত্রে আমরা কার্বন এবং হাইড্রোজেনকে ধাতু মনে করব, তাহলে সেই যৌগটা হবে কি আমাদের বিজারক। এখন আমরা যদি কিছু প্র্যাকটিস দেখি। ওকে, সাপোজ তোমাকে আমি বললাম, ধরো এখানেই করি। আচ্ছা, ধরো মনে করো আমি বললাম যে K2Cr2O7, এটা কি জারক না বিজারক, বলো তো ভাইয়া? প্রথম কথা হচ্ছে আমি বলছি যে যদি আমাদের কি হয়, যে ধাতু যদি বেশি হয়, তাহলে এটা হবে আমাদের কি, বিজারক। এখানে ধাতু কি বেশি, এখান থেকে ধাতু কিন্তু মোট চারটা, পটাশিয়াম আর ক্রোমিয়াম মিলে মোট চারটা, তার মানে কি অধাতু বেশি। আর অধাতু বেশি হলে বিজারক না, তার মানে কি জারক। বিজারক না, তার মানে কি আমাদের জারক। আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটে যাই, KMnO4, এটার ক্ষেত্রে যাই, দেখো তো ভাইয়া, ধাতু বেশি না বিজারক বেশি? ধাতু কম, ধাতু হচ্ছে কয়টা, তিনটা। অক্সিজেন বেশি, তার মানে মানে অধাতু বেশি। সো অধাতু যেহেতু বেশি, তার মানে এটাও কি হবে আমাদের, জারক হবে। এটাও কি আমাদের জারক, এতটুকু তো বুঝতে পারি, তাই না? সো আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি, যে H2C2O4, অক্সালিক অ্যাসিড, যেটা অক্সালিক অ্যাসিড জারক না বিজারক? ওকে, এখানে আহ, ধাতুর সংখ্যা আমরা বলছিলাম কিন্তু কার্বন এবং হাইড্রোজেনকে আমরা ধাতু কল্পনা করব, মানে সূত্র মিলানোর জন্য। ওকে, সো যদি কল্পনা করি তাহলে হবে আমাদের 4, এখানে হবে কি আমাদের 4। সো এই সংখ্যাটা কি সমান না? সো দুইটা যদি সমান হয়ে যায়, তাহলে আমরা কি বলছি, এটা হবে কি আমাদের বিজারক। এটা কি সমান হলে কি আমাদের বিজারক। ওকে, সো বুঝতে পারতেছো তো যে কিভাবে আমরা মনে রাখবো। সো আমরা যদি লাস্ট আরেকটা দেখি, যে ধরো সাপোজ ধরো সিও। ওকে, সো সিও একটা কার্বন আর একটা অক্সিজেন। সো কার্বন কি, এটা ধাতু, অক্সিজেন কি অধাতু। সো ধাতু আর অধাতু যদি সমান হয়, তখন কি হবে আমাদের, বিজারক। ধাতু আর অধাতু সমান হলে কি হবে আমাদের, বিজারক হবে, তাই না? ওকে, সো হোপফুলি বুঝতে পারতেছো। ওকে, সো তার মানে জারক বিজারক আমরা এভাবে নির্ণয় করতে পারবো। প্রথম কথা হচ্ছে বিজারকগুলো আমরা মনে রাখবো, ধাতুগুলা বিজারক, আঁশ থাকবে, থায়ও থাকবে, ধাতুর সংখ্যা সমান অথবা বেশি হবে, এখানে আমরা কার্বন ও হাইড্রোজেনকে আমরা ধরবো ধাতু হিসাবে। ওকে, সো এগুলো একটু আমাদের মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, যে জারকের কি কোনো মানে নাই, শর্টকাট নাই? ওকে, সো মানে এত কঠিন যাচ্ছ, এখন এই যে জারক বের করার আরেকটা শর্টকাট আছে। তোমরা যাদের অক্সিজেন থাকবে, যাদের বিশেষ করে যাদের অক্সিজেন থাকবে, তার মানে যদি অক্সিজেন বেশি হয়,
অক্সিজেন সংখ্যা যদি বেশি হয় তাহলে আমরা তাকে বলবো জারক, অক্সিজেন সমান বা কম হলে তাকে বলবো আমরা বিজারক। অনেকটা ওই সূত্রের মতোই। ওকে, সো তোমরা যদি আগেরগুলা দেখো, আগেরগুলা যদি আমরা ধাতু দিয়ে করছি আমাদের ইয়ে অনুযায়ী, কিন্তু এগুলা কিন্তু ভাইয়া অক্সিজেন দিয়েও করা যাইতো। ওকে, দেখো ভাইয়া আমরা বলছি কি অক্সিজেন যেখানে বেশি সেটা জারক। এই যে দেখো ভাই, এখানে অক্সিজেন বেশি, সেটা জারক। ওকে, সো এই যে দেখো এখানে অক্সিজেন বেশি, এটা কি হবে জারক। তুমি এখানে দেখো অক্সিজেন বেশি না সমান, অক্সিজেন সমান, অক্সিজেন সমান হলে কি বলছি বিজারক। এখানে দেখো অক্সিজেন বেশি না সমান, সমান, তার মানে কি বিজারক। তার মানে অক্সিজেন যুক্ত যেই যৌগগুলো আছে এইগুলাকে তোমরা সাধারণত এই দুইটা শর্টকাট দিয়ে তোমরা সহজেই করে ফেলতে পারবা। ওকে, কি বললাম, অক্সিজেন যদি বেশি হয় তাহলে জারক, অক্সিজেন যদি সমান বা কম হয় তাহলে বিজারক। ওকে, অক্সিজেন যেগুলোতে থাকবে এগুলো তোমরা এটা দিয়ে করতে পারো। ওকে, সো প্রথম কথা হচ্ছে ভাইয়া, সর্বপ্রথম অক্সিজেন থাকলে আমরা এইভাবে করবো, সহজে করে ফেলবো। আর আর যদি অক্সিজেন না থাকে আমরা একটু বিজারক দিয়ে ট্রাই করবো। কিভাবে? সর্বপ্রথম দেখবো আমরা সেটা ধাতু কিনা, তারপর আস আছে কিনা, তারপর থায়ো কিনা, তারপর ধাতুর সংখ্যা বেশি কিনা অধাতু হতে, যেখানে কার্বন হাইড্রোজেনকে আমরা মনে করবো। ওকে, সো অনেক কিছু তো বললাম। ওকে, সো তোমরা বিরক্ত হয়ে যাবে। ওকে, এখন যদি লাস্ট একটা জিনিস দেখাই, আমরা বলছিলাম কি ধাতুগুলো সাধারণত কি হয় বিচারক। এখন ভাইয়া আমরা যদি একটা আয়ন দিই, সাপোজ ধরো যে ম্যাগনেসিয়াম একটাই দিলাম, ম্যাগনেসিয়াম 2+। ওকে, সো এটা কি জারক না বিচারক? ওকে, সো ম্যাগনেসিয়াম 2+ জারক না বিজারক? প্রথম কথা হচ্ছে ভাইয়া, এই যে ম্যাগনেসিয়াম 2+ যখন আমাদের দুইটা ইলেকট্রন গ্রহণ করে, এই ম্যাগনেসিয়াম 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি করবে, আমাদের ম্যাগনেসিয়ামে পরিণত হবে। ওকে, সো যে ইলেকট্রন গ্রহণ করে, যে ইলেকট্রন গ্রহণ করে সে কি আমাদের জারক না? যে ইলেকট্রন গ্রহণ করে সে যদি জারক হয় তাহলে ম্যাগনেসিয়াম 2+ কি একটা জারক হবে? সো অলওয়েজ যে তোমরা ধাতু দেখলেই দাগাই দিবে ব্যাপারটা এরকম না। মাঝে মাঝে যখন সিঙ্গেল সিঙ্গেল, আমরা তো এখানে যখন যৌগ থাকবে তখন বললাম, যখন সিঙ্গেল সিঙ্গেল থাকবে তখন তোমরা ট্রাই করবা যে এটা কি জারক হিসেবে কাজ করতেছে নাকি নাকি বিজারক হিসেবে কাজ করতেছে, কারণ অনেকগুলো কিন্তু উভধর্মীয় হয়। যদিও উভধর্মী চার্ট আমি দেখাবো, ওকে, উভধর্মী কারা কারা, তাও বলতেছি তোমরা জাস্ট একটু একটা সেকেন্ড ভাববা যে এটা কি ইলেকট্রন দান করতে পারে নাকি গ্রহণ করতে পারে। যদি এইভাবে তোমার চিন্তা না আসে তাহলে তখন তুমি এইভাবে শর্টকাট আসলে। ওকে, তো আমি বলতেছি কি, হ্যাঁ ধাতুগুলা যদি আমরা এখানে ম্যাগনেসিয়াম আকারে থাকতো এটা অবশ্যই বিজারক। একইভাবে সোডিয়ামকেও আমরা বলতে পারি, সোডিয়ামও কি আমাদের বিজারক। বাট এই যে ম্যাগনেসিয়াম 2+, এটা যেহেতু ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়ামে পরিণত হবে, আর ম্যাগনেসিয়াম পরিণত হওয়ার পরই না বিজারক হবে, তাই না? ম্যাগনেসিয়াম 2+ আর ম্যাগনেসিয়াম তো একেবারে সেম না, তাই না? সেখানে দুইটা ইলেকট্রন কম কম আছে। ওকে, সো যাই হোক, আমি বলতেছি ম্যাগনেসিয়াম 2+ যেহেতু দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাই সেটা কি একটা জারক। ওকে, সো এরকম ভাবে যারা ইলেকট্রন গ্রহণ করে তারা জারক, যারা ইলেকট্রন ত্যাগ করে তারা কি বিজারক। ওকে, সো এগুলো একটু খেয়াল রাখবা, পরীক্ষা কিন্তু অনেক অনেক সময় শর্টকাট কাজে লাগে না, একটু ক্রিটিক্যাল দিয়ে দেয়। ওকে, সো জাস্ট প্রথম কথা হচ্ছে যদি আয়ন দেওয়া থাকে তোমরা একটু দেখবে এটা কি ইলেকট্রন গ্রহণ করবে না ত্যাগ করবে। ওকে, সো দেন যদি আয়ন টায়ন না থাকে, যেমন এই যে ম্যাগনেসিয়াম, H2SO3, নাইট্রিক অ্যাসিড, এগুলোতে কোনো আয়ন নাই। ওকে, সো বেশিরভাগ এগুলাই আসে। ওকে, মানে এগুলা দিয়ে আসে কোনটা জারক কোনটা বিজারক। ওকে, তাও আমরা একটু ব্যতিক্রমটা একটু দেখিয়ে দিলাম। ওকে, সো নেক্সট আমরা যেটা মানে বলতেছিলাম। ওকে, সো আমরা বুঝে গেছি কিন্তু যে জারক বের করার মানে জারক কিভাবে আমরা বের করতে পারি। সো আমরা যদি আরো কিছু দেখি, যে ধরো সাপোজ মানে কি বলতে পারি আমরা, উম, মানে ধরো যে H2C2O4, এটা কি হবে? এটা কি জারক না বিজারক হবে? ওকে, সো দেখো ভাই অক্সিজেন সমান আছে, অক্সিজেন যদি সমান হয় তাহলে বিজারক। ওকে, তাহলে এটা কি হবে আমাদের বিজারক হবে। তো এইভাবে তোমরা নিজে নিজে মানে ইয়া বের করে করতে পারবা, প্রবলেম নাই। ওকে, সো যে অক্সিজেন বেশি হলে বিজারক, সরি অক্সিজেন, হ্যাঁ অক্সিজেন বেশি হলে জারক, সরি আমি ভুল বলছি প্রথমে, অক্সিজেন বেশি হলে জারক, কম বা সমান হলে বিজারক। ওকে, এখানে লেখা আছে সব। ওকে, সো জাস্ট মিলিয়ে নিবা দেন। আচ্ছা, আমরা বললাম জারক বিজারক উভয় রূপে কাজ করে কিছু আছে। সো দেখো ভাইয়া, আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি। ওকে, সো ও সাথী ফিরবে না হায়, এখানে দেখো ভাইয়া এইগুলা জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। ওকে, সো ওতে হচ্ছে ওজন, কি বললাম, ওতে হচ্ছে ওজন, তারপর সালফার মানে SO2, ওকে, সালফার 2। ওকে, তারপর হচ্ছে ফেরাস সালফেট, তারপর হাইড্রোজেন 2 নাইট্রাস অ্যাসিড। ওকে, সো এগুলো হচ্ছে কি আমাদের উভয় মানে জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। সো এগুলার মধ্যে কোনটা ইম্পর্টেন্ট তোমরা খুব ভালোভাবে জানো, যেমন আমাদের O3টা একটু ইম্পর্টেন্ট, ওজনটা একটু আসে, ওজনটা একটু বেশি আসে। দেন আমাদের হাইড্রোজেন 2 একটু বেশি আসে, যে জারক ও বিজারক উভয় রূপে কারা কাজ করে। এরপর সালফেটটা একটু আসতে পারে। ওকে, মানে সরি সালফার 2টা আসতে পারে। আর তারপর নাইট্রাস অ্যাসিডটাও মাঝে মাঝে একটু আসে। ওকে, সো এই চারটা একটু তোমরা একটু বেশি মনে রাখবে। আমি বলবো সবগুলো মনে রাখলে ভালো হয়, বাট এই চারটা একটু বেশি মনে রাখবে। ওকে, সো O3, সালফার 2, H2O2 মানে পারক্সাইড, আর হচ্ছে কত নাইট্রাস অক্সাইড। ওকে, সো এগুলো একটু বেশি মনে রাখবো, সবগুলো মনে রাখলে আরো ভালো। ওকে, পরীক্ষা কখন দিয়ে দেয় বলা যায় না। ওকে, সো এখন আমরা ভাইয়া এই যে এগুলো থেকে আমরা একটু দেখবো যে কোনটা যে কি মানে কোন ইয়াটা কি মানে বলতেছি যে কোন জারক বা বিজারকটা কোনটা হচ্ছে কঠিন, কোনটা হয় আমাদের তরল,
কোনোটা হয় আমাদের কি গ্যাসীয়। ওকে, সো এগুলো একটু মাঝে মাঝে আসে, কোনটা গ্যাসীয় জারক, কোনটা গ্যাসীয় বিজারক, কোনটা তরল জারক, কোনটা তরল বিজারক, এভাবে আসে। ওকে, সো মনে রাখবা আমাদের প্রথম কথা হচ্ছে কঠিনের ক্ষেত্রে, কঠিনের ক্ষেত্রে আমাদের যে লবণগুলো আছে, আমাদের এই যে লবণগুলো আছে, এই লবণগুলো সাধারণত আমাদের কঠিন হয়, বিভিন্ন ধরনের লবণগুলো যেগুলো আছে এগুলো কঠিন হয়ে থাকে। সো তারপর মনে রাখতে পারো তরলের মধ্যে যে ব্রোমিন যে তরল, এটা নিয়ে তোমাদের কোনো ডাউট আছে? ব্রোমিন কিন্তু আমাদের তরল হয়ে থাকে। ওকে, সো তোমাদের কাছে আমার প্রশ্ন, ব্রোমিন কি জারক না বিজারক? ওকে, সো প্রথম কথা দেখবা যে ব্রোমিন কি পর্যায় সারণীর কোন দিকে আছে, ডান দিকে না বাম দিকে? ডান দিকে থাকলে সেগুলা অধাতু, আর অধাতুগুলা বেশি কি হয়, জারক হয়। ওকে, তার মানে ব্রোমিন কি জারক। ওকে, তো তারপর যদি আমরা গ্যাসীয়র কথা বলি, গ্যাসীয় মনে করো একটা জিনিস মনে রাখবা যে আমাদের, ধরো আমরা জানি কি ফ্লোরিন, ধরো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোর মধ্যে ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলের কারণে, এই যে ফ্লোরিন এবং ক্লোরিন, ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলের কারণে ফ্লোরিন এবং ক্লোরিন কি আমাদের হচ্ছে গ্যাসীয়, আমাদের কি গ্যাসীয়। ওকে, ব্রোমিন মাঝখানে, তাই ব্রোমিন হচ্ছে হবে কি তরল, ব্রোমিন হবে কি তরল। আর আয়োডিন কি হবে আমাদের কঠিন। ওকে, হোপফুলি তোমরা এগুলো জানো যে আয়োডিন মানে আমাদের, আমরা লবণ হিসেবে খাই, এটা কি কঠিন। ওকে, আয়োডিন কি আমাদের, ওয়েট, ওয়েট, হ্যাঁ, আচ্ছা, আয়োডিন আমাদের কঠিন। সো এগুলো একটু মনে রাখবা। ওকে, সো আমি যেটা বলতেছিলাম যে তাহলে তাহলে গ্যাসীয় কারা কারা হবে, তার মানে যে আমাদের ফ্লোরিন আছে, ফ্লোরিন, ক্লোরিন, এগুলো কি আমাদের গ্যাসীয়, ফ্লোরিন ক্লোরিন আমাদের গ্যাসীয়। সো আরো যদি আমি কিছু মনে রাখি যে ধরো আমাদের তরল কারা হবে, তরল, তরল আমাদের যত অ্যাসিড আছে, যত অ্যাসিড আছে তারা কি হবে, সব তরল। কিন্তু একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম, একটা ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা হচ্ছে H2C2, মানে O4। সো এই ব্যতিক্রমটা কি, এটা হচ্ছে মানে অক্সালিক অ্যাসিড, H2C2O4। অক্সালিক অ্যাসিডটা কি আমাদের হচ্ছে গ্যাসীয়। ওকে, সকল অ্যাসিড হচ্ছে কি আমাদের তরল, একটা ব্যতিক্রম আছে অক্সালিক অ্যাসিড, এটা কি আমাদের গ্যাসীয়। ওকে, সো আরো যদি গ্যাসীয় বলি, তোমরা তো ওজনের কথা বলছিলাম, আর ওজন একটা কি উভধর্মী, জারক ও বিজারক দুইটাই, এটাও কি আমাদের গ্যাসীয় হতে পারে। ওকে, সো আমরা কঠিনের ক্ষেত্রে বললাম কঠিন কি আয়োডিন হচ্ছে আমাদের কি কঠিন, আমরা বলছি কিন্তু আয়োডিন হচ্ছে কি আমাদের কঠিন। সো এই জিনিসগুলো মোটামুটি মনে রাখলে হয়ে যায় যে কঠিন কারা, যত ধরনের লবণ আছে এবং আয়োডিনটা আমরা মনে রাখতে পারি তারা কঠিন। তরলকে ব্রোমিন এবং বিভিন্ন ধরনের যে অ্যাসিড সবাই তরল, ব্যতিক্রম H2C2O4 বা অক্সালিক অ্যাসিড। আর গ্যাসীয়র মধ্যে ফ্লোরিন ক্লোরিন গ্যাসীয় আমরা দেখাইছি এখানে, এবং যে ওজন সেটা কি আমাদের যে গ্যাসীয়। ওকে, সো অ্যাসিডের মধ্যে তোমরা অনেক অ্যাসিড আছে কিন্তু, নাইট্রাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, ওকে, মানে যত ধরনের অ্যাসিড দেখবা তারা তরল থাকবে, ব্যতিক্রম H2C2O4 বাদে। ওকে, সো হোপফুলি কারা কি তোমরা বুঝতে পারছো। ওকে, সো এই টপিকটা আমাদের ক্লিয়ার। দেন আমরা মোলারিটি, মোলালিটি, নর্মালিটি, ওকে, আমরা জাস্ট এখন টপিকগুলো দেখে আসতেছি। প্রথমে আমরা জারক বিজারক সম্পর্কে আমরা মানে অনেক ধারণা নিলাম। ওকে, সো এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা, অ্যান্ড দেন আমরা এখন মোলারিটি, মোলালিটি এবং নর্মালিটি সম্পর্কে জানবো। ওকে, প্রথম কথা হচ্ছে ভাই এগুলো প্রকাশ কোনটাকে কি দ্বারা করা হয় তো তোমরা খুব ভালোভাবে জানো। ওকে, তাও যদি একটু দেখাই, এস দ্বারা প্রকাশ করা হয় কাকে, মোলারিটিকে। ওকে, সো দেন হচ্ছে মোলালিটিকে তো এম দিয়ে, নর্মালিটিকে এন দিয়ে। ওকে, সো দেন দ্রব, এক মোল দ্রব, আর এটা কি এক মোল দ্রব্য আর 1 গ্রাম তুল্য ভর, নর্মালিটি তো তুল্য ভর দ্বারা প্রকাশ করা হয়, তোমরা জানো। এখান থেকে বেশি যেটা লাগে এটা হচ্ছে ভাইয়া মোলারিটিকে তোমরা দ্রবণের সাথে কল্পনা করবা, নর্মালিটিকেও দ্রবণের সাথে কল্পনা করবো। ওকে, সো কি বললাম, মোলারিটি দ্রবণে কল্পনা করা হয়, নর্মালিটি দ্রবণে কল্পনা করা হয়, শুধুমাত্র মোলালিটি এইটা দ্রাবকে কল্পনা করা হয়। ওকে, সো এই যে মোলালিটিটা কি দ্রাবকে কল্পনা করা হয়। এবং আরেকটা পার্থক্য আছে, মোলালিটি আমাদের নির্ভর করে ওয়েটের উপর বা ভরের উপর, বাট মোলারিটি আমাদের নির্ভর করে আয়তনের উপর। ওকে, কি বললাম, মোলারিটি আমাদের নির্ভর করে আয়তনের উপর এবং নর্মালিটি নির্ভর করে আমাদের আয়তনের উপর, কিন্তু মোলালিটি নির্ভর করে আমাদের ভরের উপর বা ওয়েটের উপর, দ্রাবকের ভরের উপর। ওকে, ভর দ্বারা কল্পনা করা হয়। এককগুলো একটু ইম্পর্টেন্ট, মোলারিটির একক তোমরা জানো মোল পার লিটার বা এম, আর মোলালিটির একক মোল পার কেজি, নর্মালিটির একক গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। এটা একটু জাস্ট দেখে রাখবো। ওকে, সো বেশি আসে মোল পার লিটার আর মোল পার কেজি, এটাও দেখে রাখবো, গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার। ওকে, নর্মালিটি। এখন কথা হইতেছে সাধারণত এটা এন দ্বারাই প্রকাশ করা হয়, মানে তোমরা যখন মানে সাধারণত আমরা এন এন ইউজ করি, ওইটা ইউজ করি না। ওকে, সো দেন গাণিতিক সমীকরণ তোমরা এগুলা খুব একটা দেখা লাগে না, দেখা লাগলেও তোমরা এগুলো পারো অলরেডি। ওকে, সো এস ইকুয়াল টু ডব্লিউ বাই
এমভি, যখন আমরা এটা লিটারে প্রকাশ করি, আর প্রকাশ করলে কি হয় যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি ডিভাইডেড বাই 1000, যে সূত্রটা, এটার একটু মাল্টিপ্লিকেশন। ওকে, সো এগুলো দেখা লাগে না। যেটা দেখবা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসে, যে তাপমাত্রার উপর নির্ভরশীল কোনটা কোনটা না। মনে রাখবা শুধুমাত্র মোলালিটি, কি বললাম, মোলালিটি, এটা নির্ভরশীল না। এটা নির্ভরশীল কি না। আর নির্ভরশীল কে কে? নির্ভরশীল হচ্ছে আমাদের মোলারিটি এবং নর্মালিটি, দুইটাই নির্ভরশীল। তার মানে মোলারিটি এবং নর্মালিটি দুইটাই তাপমাত্রার উপর নির্ভরশীল। একটু যদি ভিজুয়ালাইজ করি কেন নির্ভরশীল, ভাইয়া দেখো, দ্রবণ দ্রবণের আয়তন কিন্তু তাপমাত্রার সাথে একটা সম্পর্ক আছে। ওকে, মানে আমরা যদি ওই যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সূত্রে কিন্তু তাপমাত্রার সাথে আয়তনের একটা সম্পর্ক আছে। ওকে, এখানে কিন্তু আমরা সরাসরি ভরের কোনো যে বা দ্রাবকের, যে দ্রাবকটা নিচ্ছে, দ্রাবকের কিন্তু আলাদাভাবে কোনো দেখতেছি না। ওকে, ইমপ্লিকেশন দেখতে পাইতেছি না। ওকে, সো যেটা বলতেছিলাম, জাস্ট তোমরা নর্মালি মনে রাখবা যে নির্ভরশীল কারা কারা, মোলারিটি, নর্মালিটি। ওকে, আর লতে, এর জায়গায় মনে রাখবা ল ন নির্ভরশীল নয়, এটা কিন্তু অনেক আসে ভাই, এই জন্য দেখাইতেছি। ল নির্ভরশীল নয়। ওকে, বা যেভাবে মনে রাখো, মোলালিটি নির্ভরশীল না। ওকে, আর মোলারিটি, নর্মালিটি দুইটাই নির্ভরশীল। ওকে, সো তারপর আসে এখন এই যে এদের যে একটা সূত্র, এগুলো যদি আমরা এক নাগারে একটু দেখি, যে আমরা এই সূত্রটা আমরা জানি, এই এস এন ইজ ইকুয়াল টু এস, এটা যদিও আমি অলরেডি দেখাই আসছি, তাও একটু দেখে রাখো। নর্মালিটি কিভাবে আমরা বের করি, মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা ইজ ইকুয়াল, মানে কি, নর্মালিটি মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা, নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। ওকে, এন ইজ ইকুয়াল টু এসি। ওকে, যাই হোক, এখন আমাদের মোলার দ্রবণ কোনটা, সেন্টিমোলার কোনটা, সেমিমোলার কোনটা, ডিসিমোলার, এগুলো একটু লাগে মনে রাখবা। যখন 1 মোলারকে আমরা বলতেছি মোলার দ্রবণ, 0.5 ml যখন মোলার যখন থাকতেছে তখন এটা সেমি, 0.1 যখন আমাদের থাকতেছে তখন আমাদেরকে বলা হয় দেশি, 0.01 যখন থাকতেছে তখন এটাকে আমাদের বলা হয় সেন্টি। ওকে, তো সেন্টিটা একটু মাঝে মাঝে আসে, 0.01, অনেকে পেচ লাগাই ফেলে, যাই হোক, 0.01 মোলার হচ্ছে আমাদের সেন্টি, আহ দেশি হচ্ছে কি 0.1, 0.5 কি সেমি মোলার, আর 1 মোলার কি মোলার দ্রবণ। অনেক সময় এভাবে না দিয়ে M/2, M/10, M/100 এভাবেও দেয়। এগুলা বাচ্চাকালের তোমরা জানো এগুলা কিভাবে মানে একটা থেকে আরেকটাকে ইমপ্লিমেন্টেশন করা যায়। ওকে, সো এগুলা না পেঁচাই। ওকে, সো এখন নেক্সট চলে যাই। ওকে, হোপফুলি বুঝতে পারছো। নেক্সট, এবার আমরা জারণ মান বের করবো। ওকে, তো জারণ মান বের করা কিন্তু এই মানে জারণ মান বের করাও কিন্তু আমাদের জন্য এই অধ্যায়ের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, সো আমরা যদি একটু দেখি, প্রথমে বলতেছে H3PO4। ওকে, সো এটার জারণ মান আমরা কিভাবে বের করতে পারি। ওকে, প্রথমত হচ্ছে ভাইয়া, যার মান যখন আমরা বের করব তখন আমরা কেন্দ্রীয় মৌলটাকে আগে চিনে নিব। এখানে কেন্দ্রীয় মৌলটা হচ্ছে ফসফরাস। ওকে, কেন্দ্রীয় মৌল ভাইয়া কিভাবে চিনি, আমি অনেকবার বলছি, যেটা সবচেয়ে কম থাকে সেটা হচ্ছে কি কেন্দ্রীয় মৌল। এবার হাইড্রোজেনের কত ভাইয়া, হাইড্রোজেন কত, 1 × 3। ওকে, আমরা একটু ভেঙে করি, প্লাস ফসফরাস জানি না, এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম, প্লাস অক্সিজেন কত, 4 × -2, 4 × -2। ওকে, যেভাবে লিখো মানে যে যেভাবে লিখে আর কি, ইকুয়াল টু 0। ওকে, সো এটাকে আমরা কিভাবে করতে পারি, দেখো ভাইয়া, 3 + 4 × 2 = 8, তো প্লাস তো হবে না, মাইনাস হবে, 3 - 8 প্লাস এক্স ইকুয়াল টু 0। বা এটাকে যদি আমরা করি তো বোঝাই যাইতেছে, এক্স ইকুয়াল টু -5 হবে, ওই পাশে নিলে +5। ওকে, তাহলে এটার যে ফসফরাসের যোজনী কত, +5। ওকে, সো HClO4, এটা কিন্তু এভাবেও মানে দেখে দেখে করে ফেলা যায়। ওকে, মানে ট্রিক্স আছে কিন্তু, যেমন ধরো ভাই, মানে দেখে কিভাবে করা যায়, যে এটা যদি তোমরা তো এখন বড় হয়ে গেছো, তো এটা যদি -2 হয়, এটা কি হবে, 4 × 2 = 8, তার মানে এটা পুরাটার কত, -8। পুরো যদি -8 হয়, এটা যদি হয় প্লাস, তাহলে এটা অবশ্যই +1 হবে। হাইড্রোজেন কত, +1, তাহলে বাকি কত মিলাইতে হলে কত লাগবে, +7। ওকে, এভাবে কিন্তু করে ফেলতে পারো। কি মানে এত বড় করে করার দরকার নেই। ওকে, তাহলে ক্লোরিনের মানে ক্লোরিন যেহেতু আমাদের কি, যে কেন্দ্রীয় পরমাণু, এটার জারণ মান কত, এটা হবে +7। ওকে, সো আমাদের তো রিটার্ন দরকার নাই, যদিও খুলনা ইউনিভার্সিটিতে আছে এই জন্য দেখানো আর কি। যাই হোক, সো +7 কি ক্লোরিন। ওকে, সো দেন আমরা একটু কঠিনই করি। ওকে, সো মানে তোমাদের জন্য যেটা কঠিন লাগে আর কি। যাই হোক, সো আমরা এখান থেকে যদি আমরা করি, তোমরা কি জানো সায়ানাইডের যোজনী কত, সায়ানাইডের যোজনী কিন্তু -1। ওকে, সো এটা যদি আমরা জানি, এখানে কেন্দ্রীয় মৌল কোনটা সবচেয়ে যেটা কম আছে, তার মানে ফেরাসের যোজনী আমরা বের করবো। ওকে, সো এক্স এক্স কি হবে প্লাস, এখানে কি কি লিখবো আমরা, সায়ানাইডের যোজনী বের করবো, তাই না। সায়ানাইডের কি আমরা জানি -1, সায়ানাইড কয়টা আছে, 6টা। ওকে, সো -3 মাইনাস যেটা আছে, এটা তুমি এই পাশে প্লাস দিয়ে লিখতে পারো অথবা ওই পাশে মাইনাস দিয়ে লিখতে পারো। ওকে, সো মাইনাস দিয়ে লেখাটা সহজ আমাদের জন্য। ওকে, সো কি বললাম, কিভাবে সাজাবো, প্রথমত হচ্ছে এই পাশের গুলো এই পাশে লিখবো, দেন -3 যেটা আছে এটা ইজ ইকুয়াল টু বা সমান সমান চিহ্নের অপর পাশে লিখে রাখবো। ওকে, সো এরকম যদি আমরা লিখি তাহলে এটা কি কি হয়, দেখো ভাইয়া, বা
এক্স ইজ ইকুয়াল টু, এখানে হয় -6, সো -6 ওই পাশে গেলে +6, তো -3 +6। ওকে, সো এখন যদি আমরা লিখি কি হবে, ওয়েট, সামহাউ, আচ্ছা, এখানে 3 মাইনাস আছে না, এই 3 মাইনাস যদি ওই পাশে গিয়ে লিখি এটা তখন +3 হয়ে যায়। ওকে, সো আমি একটু করছি আর কি, যে মনে করো এই পাশে থাকলে -3 হইতো, ওই পাশে থাকলে +3 হবে। ওকে, সো ওয়েট, না ঠিকই তো আছে, আমি ভুল বলতেছি, না ঠিকই আছে, সরি। আচ্ছা, এই জন্য তো মিলতেছে না, কি রে, আচ্ছা যাই হোক, এখানে দেখো ভাইয়া, যে তাহলে কি হবে, +3 হবে আনসার। ওকে, আমি কি চিন্তা করতেছি, ওকে, এটা হবে আনসার। ওকে, সো কি বললাম, নিয়ম হচ্ছে মাইনাস যেটা থাকবে এটা ওই পাশে সমান সমানের ওই পাশে লিখে দিব। ওকে, সো আমার একটু মানে ইয়ে হয়ে গেছিল, যাই হোক। আহ, আহ, এই যে নাইট্রো মানে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ইয়া কত ভাইয়া, যে কি বলতেছি যে অ্যামোনিয়ার যে চার্জ এটা কত। ওকে, সো কমন সেন্স কি বলে, অ্যামোনিয়ার চার্জ হচ্ছে কি, অ্যামোনিয়া যেহেতু একটা মৌল মানে সেজন্য এটা চার্জ কি শূন্য না। ওকে, সো তাহলে আমরা একটা কি লিখতে পারি, যে কপার কি এখানে কেন্দ্রীয় মৌল, কপার যেহেতু এখানে কেন্দ্রীয় মৌল, তাহলে x + 0 ইন্টু 4। ওকে, 0 × 4 ইজ ইকুয়াল টু কি হবে, সমান সমানের ওই পাশে আমরা যা থাকবে তা লিখে দিব। ওকে, লিখে দিলাম। এখন আমরা যদি লিখি x = কি হবে, তাহলে +2। ওকে, তাহলে +2 হচ্ছে কি কপারের ইয়া। ওকে, সো হোপফুলি তোমরা এগুলো বুঝতে পারতেছো। ওকে, সো এখন যদি আমরা একটু আরো কিছু করি, সো K2Cr2O7। ওকে, এটা যদি আমরা একটু মানে ইয়া বের করি, সো দেখো ভাইয়া, আহ, যেমন দেখো এটা কিন্তু দেখে দেখেই করে ফেলা যায়। ওকে, দেখো আমি যদি দেখে দেখে করি, ধরো এখানে হচ্ছে কি এটা -2, দুইটা, একটার -1, দুইটার কি -2। ওকে, সো সরি, +2 হবে, মানে +1 দুইটার ++2। ওকে, সো দেন 7 × 2 = 14। ওকে, সো এটার কথা হবে -14। সো কমন সেন্স কি বলে, +2 থেকে 14 চলে গেলে 12, তাহলে দুইটা ক্রোমিয়ামের কত, এক, দুইটা ক্রোমিয়ার হবে 12, তাহলে একটা ক্রোমিয়ামের হবে কত, +6 × 2। ওকে, ওকে, সেইভাবে কিন্তু লেখা যায়। সো তোমরা যারা বোঝো নাই তাদের জন্য যদি যদি একটু করে দিই। ওকে, সো প্রথম কথা হচ্ছে 1 ইন্টু 1 × 2। ওকে, সো এটা, সো দেন প্লাস এক্স প্লাস, ওয়েট, ওকে, আচ্ছা দেখো ভাইয়া, এখানে আমি করে দিছি যে K2Cr2O7 এটার ইয়া কত হবে, +6, কিন্তু এভাবে বের করা যায়। ওকে, সো আর যদি আমরা Na2S4O6 এটার ক্ষেত্রে, যে এখানে কেন্দ্রীয় পরমাণু সালফার, এটা একটু বুঝে নিতে হবে ভাইয়া। সালফার, এটার ক্ষেত্রে কি হবে, এটার যে ইয়াটা এভাবে হয়, যেমন ধরো সোডিয়ামের জন্য আমরা নিছি 1 × 2, সালফারের জন্য এক্স নিছি এবং 4টা সালফার এই জন্য 4, এবং অক্সিজেনের সাথে 6 × -3। হোপফুলি এগুলো তোমরা জানো, তারপর ম্যাথ করছি, ম্যাথ করার পর জাস্ট এপাশ ওপাশ করলে 4x = 12 x = 12/4, আর এই 12/4, 12কে 4 দ্বারা ভাগ দিলে কত হয়, আহ, যদি ইয়া করি তাহলে 2.5 হবে, ভাগ দিলে 2.5 হবে। ওকে, সো তাহলে এখানে সালফারের ইয়া কত, মানে যোজনী কত, 2.5। ওকে, সো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, সো তাহলে সালফারের যোজনী কত, 2.5। ওকে, সো এটা একটু শেষেরটা একটু ই ছিল, মানে তোমাদের জন্য মানে পরীক্ষার অনেক সময় ভাবে যে 2.5ও কি হতে পারে কিনা, না ভাইয়া হতে পারে 2.5। ওকে, সো তোমাদের কাজ হবে আরো যে জারণ মানগুলো আছে তোমরা যেগুলো বইতে পাবা, এগুলো একটু করে ফেলা। আমি বেশ অনেকগুলাই করে দিলাম, এগুলো হচ্ছে তোমাদের জাস্ট ইম্পর্টেন্সটা বোঝানো এবং কিভাবে করে নিয়মটা জাস্ট একটু দেখানো। ওকে, সো তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা চাইলে পরবর্তীতে দেখে নিতে পারবে। ওকে, সো নেক্সট, আচ্ছা, ওকে, সো এবার আমরা কোনটা প্রাইমারি পদার্থ কোনটা সেকেন্ডারি পদার্থ সেটা একটু দেখবো। ওকে, সো দেখো ভাইয়া, আমরা শর্টকাটগুলো লিখে রাখছি, মনে রাখবা যখন সি থাকলে প্রাইমারি, না থাকলে কি সেকেন্ডারি। কি বললাম, যদি সি থাকে মানে আমি সি দ্বারা কিন্তু কার্বন বোঝাচ্ছি না, সি দ্বারা সি বোঝাচ্ছি। ওকে, সি যদি কোনো একটা যৌগে থাকে তাহলে সেটা হবে প্রাইমারি, আর যদি না থাকে তাহলে সেটা হবে কি সেকেন্ডারি। কিন্তু একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা কি HCl। সো ব্যতিক্রম HCl, তাহলে যেহেতু সি আছে বাট এটা ব্যতিক্রম, তার মানে এটা প্রাইমারি হবে না, তার মানে এটা কি হবে সেকেন্ডারি। ওকে, এটা কি সেকেন্ডারি, HClটা কি আমাদের সেকেন্ডারি। ওকে, সো আমরা একটু প্র্যাকটিস করি, চলো, যে বুঝতে পারি কিনা কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। ওকে, সো দেখো Na2CO3, কোনো কিছু দেখার দরকার নাই, সি আছে তার মানে কি এটা প্রাইমারি, সি আছে তার মানে কি
প্রাইমারি। এ দেখো Cr2, আমরা কিন্তু বলি নাই কার্বন, এখানে ক্রোমিয়াম আছে, সি থাকলেই প্রাইমারি, ওকে, HCl বাদে, ওকে। সো সি আছে ক্রোমিয়াম, তাহলে এটাও কি হবে, প্রাইমারি। সো এটাতে H2SO4, কোথাও সি নাই, কোথাও কি নাই, সি নাই, এটা কি হবে তাহলে, সেকেন্ডারি, ওকে। সো তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, কোথাও সি আছে, নাই, এটা কি হবে আমাদের, সেকেন্ডারি, ওকে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওকে, এটাতে কোথাও সি আছে, নাই, এটাও কি হবে আমাদের, সেকেন্ডারি। এরপর দেখো HCl, এটা একটু ব্যতিক্রম ছিল না, আমরা বলছিলাম HCl সি আছে, এটা প্রাইমারি হওয়ার কথা কিন্তু হবে না, কারণ এটা ব্যতিক্রম, এটা কি সেকেন্ডারি হবে। তাহলে তাহলে H2C2O4, এটা ছাড়া তো সবই মানে আমাদের সি থাকলেই ইয়া হওয়ার কথা, তাই না? তাহলে যেহেতু এটাতে সি আছে, মানে অক্সালিক অ্যাসিডে সি আছে, তাহলে এটা কি হবে আমাদের, প্রাইমারি। দেখো পানি, ও পানি তো আলাদা করে বলার কিছু না, এটা তো একসাথে, ওকে। সো মানে এটা ক্যালাস পানি হিসেবে বা স্ফটিক আকারে আছে, ওকে। সো হোপফুলি বুঝতে পারছো যে প্রাইমারি সেকেন্ডারি কিভাবে নির্ণয় করতে পারবো। আমরা একটু আগে জারক ও বিজারক পরে আসছি, এখন সেকেন্ডারি প্রাইমারি পড়লাম, ওকে। সো অনেক সময় কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে কোনটা জারক প্রাইমারি বা সেকেন্ডারি, এরকম ভাবে কোশ্চেন, কোনটা জারক সেকেন্ডারি, কোনটা বিজারক প্রাইমারি, কোনটা জারক প্রাইমারি, কোনটা জারক সেকেন্ডারি, এভাবে কিন্তু কোশ্চেন আসে। তো তোমাকে একই সাথে দুইটা জিনিসই মনে রাখতে হবে, আগে জারক কারা তারা চিনবো, এবং সেই জারকটা প্রাইমারি না সেকেন্ডারি, সি আছে না নাই, ব্যতিক্রম HCl, এটা বাদে আমরা চিন্তা করে করতে পারবো, ওকে। সো হোপফুলি আজকের পর প্রাইমারি এবং সেকেন্ডারি পদার্থ কোনটা, এই দুইটা নিয়ে আর কনফিউশন হবে না। যদি আমরা অনেক MCQ সলভ করবো, সেখানে আরো আমরা দেখবো, ওকে। সো হোপফুলি প্রাইমারি সেকেন্ডারি ক্লিয়ার, ওকে। সো দেন আমরা এবার তুল্য ভর সম্পর্কে জানবো, ওকে। সো প্রথম কথা হচ্ছে ভাইয়া, তুল্যভর জিনিসটা কি? তুল্যভর বলতে কোনো একটা, মনে রাখবা যে কোনো একটা যৌগ যতগুলা হাইড্রোজেন আয়নের সাথে যতগুলা হাইড্রোজেন আয়নের সাথে বন্ধন গঠন করতে পারে, তাই হচ্ছে তার তুল্যভর, হাইড্রোজেন বা হাইড্রোক্সিল আয়ন, ওকে। সো অ্যাসিডের ক্ষেত্রে যতগুলা হাইড্রোজেন আয়ন সে দান করতে পারে, সে হলো তার ওই অ্যাসিডের তুল্যভর তত। ক্ষারের ক্ষেত্রে যতগুলা হাইড্রোক্সিল আয়ন ত্যাগ করতে পারে, তার ক্ষেত্রে তার তুল্যভর অত। অন্যভাবে বললে, যে আমাদের যে বলে, আচ্ছা আমরা ইয়ে দিয়ে দেখাই, যে ধরো আমরা বললাম সোডিয়াম হাইড্রোক্সাইড, ওয়েট, ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইড, ওকে। সো এখানে ভাইয়া সে কয়টা হাইড্রোক্সিল আয়ন দান করতে পারবে, একটা, তার মানে তার তুল্যভর কত, এক। সো আমরা যদি H2SO4 সালফিউরিক অ্যাসিডেরটা দেখি, ওকে। সো যদি আমরা ওয়েট, যদি আমরা জাস্ট সালফিউরিক অ্যাসিডটা দেখি, দেখো ভাইয়া এখানে সে কয়টা হাইড্রোজেন দান করতে পারবে, দুইটা, ওকে। তার মানে তার দুই, তার মানে তোমরা হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রোজেন আয়ন সংখ্যা দেখলেও কিন্তু তোমরা এসিড বা ক্ষারের তুল্যভর নির্ণয় করতে পারতেছো, ওকে। এই টপিকটা কিন্তু খুবই সহজ, ওকে। সো আমরা যদি দেখি যে যে তারপর যদি আমরা বলি সাপোজ, সরি সরি, HCl, ওকে, ওয়েট, HCl, HCl এর কত, HCl কিন্তু একটা, ওকে, অ্যাসিড, তাহলে এর তুল্যভর এক, ওকে। সো এইভাবে ক্যালসিয়াম কার্বনেট তোমরা নির্ণয় করতে পারো। আচ্ছা ঠিক আছে, তোমরা ডিস্টার্ব দিচ্ছে, তোমরা নিজেরা করে নিও, ওকে, ক্যালসিয়াম কার্বনেটের তুল্যভর, ওকে। তো এখন যেগুলা নিয়ে আমাদের কনফিউশন লাগে মূলত, ওকে, তো সেগুলো একটু আমরা দেখবো সাধারণত, ওকে। আমাদের একটা তুল্যভর আছে H3PO4, H3PO2, এগুলো নিয়ে একটু আমাদের ঝামেলা লাগে, ওকে। বিভিন্ন অ্যাসিডের তুল্যভর নিয়ে আমাদের একটু ঝামেলা লাগে, যদি আমরা একটু লিখি যে সাপোজ ধরো ওয়েট, ওকে। সো বললাম যে অ্যাসিডের তুল্যভর, ওকে, অ্যাসিড এর তুল্য ভর, ওকে। সো এক্ষেত্রে আমরা এসিডের তুল্য ভরটা নির্ণয় করবো, ওকে। সো এখানে তিনটা মূলত এসিড থাকে, একটা হচ্ছে H3PO4, আর একটা হচ্ছে H3PO2, H3PO2, ওকে। সো দেখো ভাইয়া, এগুলো একটু আমাদের অন্যগুলা থেকে একটু ব্যতিক্রম, ওকে। সো কিরকম ব্যতিক্রম ভাইয়া, যে সাধারণত আমরা হাইড্রোজেন এর সংখ্যা দেখলে আমরা বলে ফেলতে পারতাম যে কোনটার তুল্যভর কত, ওকে, বা কোনটার তুল্য সংখ্যা কত। কিন্তু ভাইয়া, যে মানে সরি ভাইয়া, এখানে তুল্য ভর বলতে আমরা মূলত তুল্য সংখ্যাটাই নির্ণয় করতেছি, ওকে। সো এখন দেখো ভাইয়া, H3 সবগুলাতেই H3, বাট সবগুলার তুল্য ভর বা তুল্য সংখ্যা কিন্তু সেম না, ওকে। সো প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমরা কোন একটা মৌল কি পরিমাণ হাইড্রোজেন, কি পরিমাণ তার প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আয়ন আছে, তার ভিত্তিতে মূলত আমরা তুল্য ভর বা তুল্য সংখ্যা নির্ণয় করে থাকি, ওকে। সো যেমন ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে সে 2 মোল, মানে 2 অণু হাইড্রোক্সিল আয়ন, মানে সে করতে পারে, ওকে। সো যেহেতু মানে তার যোজনী কত, দুই, ওকে, কার্বনেটের ইয়া, ওকে। সো ওই হিসাবে, সো কিন্তু এখানে এই যে হাইড্রোজেন H3PO3, এটার মধ্যে থাকবে মূলত আমাদের যে তিনটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন,
এইটাতে থাকে আমাদের দুইটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, এটাতে থাকে আমাদের একটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। তো তোমাদেরকে যা বললাম যে বাকিগুলা যদি তোমরা বের করো, তোমরা জাস্ট নর্মাল নিয়মে বের করতে পারবা, বাট এগুলা পরীক্ষাতে মাঝে মাঝে দিয়ে দেয়। ওকে, এই জন্য আমাদেরকে এটা আলাদাভাবে দেখান। ওকে, সো যা বলতেছিলাম, সো তোমরা এটা কিভাবে মনে রাখবে, এটা আকারে দেখা যায়, মানে দেখানো যায় যে অক্সিজেনের সাথে মানে যেগুলা থাকে তার ভিত্তিতে যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কয়টা আছে। ওকে, সো প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের ভিত্তিতে আমরা নির্ণয় করি। সো তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখবে যে H3PO4-এ অক্সিজেন আছে চারটা, তার মানে তার তুল্য ভর হবে তিন, অর্থাৎ অক্সিজেন যা থাকবে তার থেকে এক কম। কি বললাম, অক্সিজেন যদি তিনটা থাকে তুল্য ভর হবে কত, দুই। অক্সিজেন যদি দুইটা থাকে তার তুল্য বল হবে কত, এক। ওকে, সো অক্সিজেনের অনেক অক্সিজেনের নাম্বার দেখে তোমরা জাস্ট এটা একটু চিনবা। ওকে, সো কি বললাম, অক্সিজেন সংখ্যা দেখে আমরা এটার তুল্যভর নির্ণয় করব। অক্সিজেন যদি চারটা থাকে তাহলে এটা হবে তিন, তিনটা থাকলে হবে দুই, দুইটা থাকলে হবে কত, এক। ওকে, সো হোপফুলি তোমরা বুঝতে পারছো। নেক্সট, সো ওইটা এখানে লিখে রাখছি আবার, দেখো ভাইয়া। তাহলে এখানে কি হবে, চার যেহেতু আছে তাহলে হবে কত, তিন। তিন যেহেতু আছে এখানে হবে কত, দুই। দুই যেহেতু আছে এখানে হবে কত, এক। ওকে, সো হোপফুলি আর ভুল হবে না। ওকে, নেক্সট। ওকে, সো এবার নির্দেশক, আমাদের লাস্ট টপিক। ওকে, সো মানে আলোচনা করার লাস্ট টপিক। ওকে, সো নির্দেশক, নির্দেশক আমরা কখন ব্যবহার করি, আমরা কোনো একটা টাইট্রেশন মানে কখন শেষ হইতেছে তা বোঝার জন্য আহ নির্দেশক ব্যবহার করি। এখন অ্যাসিডের ক্ষেত্রে এক প্রকার নির্দেশক ইউজ করি, ক্ষারের জন্য আরেক প্রকার নির্দেশক ইউজ করি। ওকে, সো মনে রাখবা এখানে যেভাবে পরীক্ষায় আসে মূলত আমাদের তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে নির্দেশক, কি নির্দেশক লাগবে, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, মৃদু অ্যাসিড মানে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার এবং মৃদু অ্যাসিড মৃদু ক্ষার। ওকে ওকে, সো চারটা ভিন্ন টাইপ এখানে হতে হবে। সো প্রথম কথা যে যখন তীব্র অ্যাসিড তীব্র ক্ষার বিক্রিয়া করবে তখন মনে রাখবা কোনো নির্দেশক নাই, কারণ সে মানে একেবারে সব বিক্রিয়া করে একেবারে শেষ করে ফেলে। ওকে, মানে একেবারে নিউট্রাল হয়ে যায়। ওকে, সো নিউট্রাল হওয়ার পর আমরা দু এক ফোঁটা অ্যাসিডিক অথবা ক্ষারীয় যে মানে নির্দেশক যুক্ত করি, তখন এটা হয়ে যেতে পারে তিনের কাছাকাছি অথবা হয়ে যেতে পারে নয়ের কাছাকাছি। ওকে, অ্যাসিডিক যোগ করলে হয়ে যায় তিনের কাছাকাছি, যদি ক্ষারীয় যোগ করি তাহলে হয়ে যায় নয়ের কাছাকাছি। ওকে, সো অনেকের জন্য এগুলো একটু নতুন নতুন লাগতে পারে, আমি বলতেছি না তাই। সো মূলত আমি যেটা বলতেছি যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষার ইউজ করলে আমাদের প্রথম কথা হচ্ছে পিএইচটা 7 থাকে। ওকে, পিএইচটা 7 থাকে। কারণ পিএইচ 7 হওয়ার পর আমরা পিএইচ 7 হলে তো আমরা বুঝতে পারি না, কারণ পিএইচ 7-এর কোনো নির্দেশক নেই। পিএইচ 7 হলে কোনো নির্দেশক নেই। সো পিএইচ 7 হলে আমরা বুঝতে পারি না যে এটা মানে কি। ওকে, কোনো নির্দেশক নেই, কারণ এগুলো কি খুবই দুর্বল অ্যাসিড বা ক্ষার ইউজ করা হয়। ওকে, নির্দেশক নেই। ওকে, যেহেতু খুবই দুর্বল অ্যাসিড বা ক্ষার ইউজ করা হয় তাই আমরা যেহেতু অল্প মাত্রায় অ্যাসিড বা ক্ষার ইউজ করলে, অ্যাসিড ইউজ করলে হয়ে যেতে হতে পারে এটার তিন, আবার ক্ষার ইউজ করলে হয়ে যায় 9 থেকে 7। এজন্য এটার পিএইচ 9 থেকে 7 যে কোনোটা দেওয়া হয়েছে। ওকে, সো তার মানে অ্যাসিড বা ক্ষার হলে আমরা এভাবে মনে রাখবো কোনো নির্দেশক, যে কোনো নির্দেশক আমরা ইউজ করব, কারণ 3 থেকে 7-এর মধ্যে সবগুলো নির্দেশকে আমাদের যাবে, সেজন্য আমরা যে কোনো নির্দেশক ইউজ করতে পারবো। ওকে, সো তার মানে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে যে কোনো নির্দেশক পিএইচ কত, 3 থেকে 9। ওকে, সো এখন যদি মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, ওকে, তোমাদের কমন সেন্স কি বলে, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার বিক্রিয়া করলে অবশিষ্ট কি থাকবে, অবশ্যই ক্ষার। সো মনে রাখবা ক্ষারের জন্য আমরা ক্ষারীয় যে নির্দেশকগুলো আছে সেগুলো ইউজ করব। সো ক্ষারীয় নির্দেশক হচ্ছে ফেনফথলিন, থাইমোলথেলিন অথবা থাইমোল ব্লু, এগুলো হচ্ছে কি আমাদের যে ক্ষারীয় নির্দেশক। কি বললাম, ক্ষারের জন্য ক্ষারীয় নির্দেশক ফেনফথেলিন, থাইমোলথেলিন। ওকে, সো এর জন্য আমাদের পিএইচ এর বিস্তারটা কত, নিশ্চয়ই ক্ষারীয় মানেরটা হবে, তার মানে 6 থেকে 11, মানে ক্ষারীয় দিকের যেটা তা হবে। ওকে, সো মানে এটা অত লাগে না মনে রাখা, অনেক সময় মানে ফেনফথেলিনের এক একটা, থাইমোলথেলিনের এক একটা, এটা জাস্ট গড় হিসাবে বলছে আর কি। ওকে, সো মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড এটা আমরা কখন ব্যবহার করব, যখন আমাদের অবশ্যই অ্যাসিডটা তীব্র হবে, অর্থাৎ আমাদের দ্রবণটা অ্যাসিডীয় হবে। অ্যাসিডের জন্য আমরা মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড ব্যবহার করব, এবং এটার পিএইচটা অবশ্যই অ্যাসিডীয় হবে, কারণ আমরা অ্যাসিডের জন্য ব্যবহার করতেছি, তাই এটার পিএইচটা কত হবে, 3.5 থেকে 7 পর্যন্ত। ওকে, সো এগুলোর মানগুলো একটু হেরফের হয়, এগুলো নিয়ে তোমাদের মানে অত চিন্তা করার প্রয়োজন নাই। ওকে, সো আমরা যদি নেক্সট বলি যে মৃদু অ্যাসিড মৃদু ক্ষারের ক্ষেত্রে কি হয় ভাইয়া, তখন কোনো কিছুই অবশিষ্ট থাকে না, মানে মানে প্রকাশ করার মতো কোনো কিছু থাকে না। আর আমরা অতিরিক্ত পরিমাণে, বেশি অতিরিক্ত পরিমাণে তখন আমাদের টাইট্রেশন মানে যোগ করতে হয়, আমাদের নির্দেশক যোগ করতে হয়, সেজন্য আমরা করি না কোনো কিছুই যোগ করা। সহজভাবে বললে তীব্র অ্যাসিডের ক্ষেত্রে আমরা যে কোনো নির্দেশক ব্যবহার করতে পারি, আর মৃদু অ্যাসিড মৃদু ক্ষারের ক্ষেত্রে আমরা কোনো ধরনের নির্দেশক আমরা ইউজ করি না। ওকে, কারণ তখন একেবারে নিউট্রাল হয়ে যায়, তখন পিএইচটা কি হয়ে যায়, 7 হয়ে যায়। ওকে, সো পিএইচ 7 হয়ে যায়, এবং পিএইচ 7 হয়ে গেলে তখন এটা খুবই ধীরে ধীরে আমাদের এটা মানে পরিবর্তন হয়, এই জন্য আমরা কোনো ধরনের নির্দেশকই আর ইউজ করি না। ওকে, সো তাহলে বুঝলাম যে এগুলো কিন্তু কিন্তু অনেক প্রশ্ন আসে, খালি খালি মানে এমপি চাইতেছে এমনটা না। ওকে, সো দেখো ভাইয়া, মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, অর্থাৎ
দ্রবণটা ক্ষারীয়, ক্ষারীয় হলে ফেনফথেলিন, থাইমোলথেলিন বা থাইমোল ব্লো। যদি অ্যাসিডটা তীব্র হয় তাহলে আমাদের মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। যদি দুইটাই তীব্র হয় তাহলে যে কোনো নির্দেশক, যদি দুইটাই মৃদু হয় তাহলে কোনো নির্দেশকই উপযুক্ত নয়। ওকে, সো মনে রাখতে পারি হোপফুলি, বুঝতে পারছো। নেক্সট। আচ্ছা, সো এখন কোনটার কালার কি এগুলো একটু আমাদের মনে রাখতে হবে। মনে রাখবো এই যে থাইমোলথিলিন, মানে আর থাইমোল, ফেনফথেলিন আর থাইমোলথেলিন, এগুলো একটু মনে রাখবো। প্রথম কথা হচ্ছে যেহেতু আছে আমাদের, প্রথম কথা হচ্ছে এগুলা আমাদের যেহেতু ক্ষার, ফেনফথেলিন থাইমোলথেলিন যেহেতু ক্ষার, আর ক্ষারগুলা সাধারণত কি হয়, নীল আকৃতির হয় না, নীল বা বেগুনি কালচে। ওকে, নীল, বেগুনি বা কালচে এই টাইপের হয় না, নীল বেগুনি, নীল বা বেগুনি বা কালচে টাইপের হয় না। So, আমি বলতে চাইতেছি যখন ফেনফথেলিন এবং থাইমোলথেলিনকে তুমি ক্ষারীয় মাধ্যমে দিবা তখন তার নিজের কালার, অর্থাৎ তুমি হয় বেগুনি পাবা বা লালচে বেগুনি পাবা বা নীল পাবা। ওকে, বেগুনি নীল এগুলা কার, ক্ষারের কালার। ওকে, এখন এই যে ক্রিসল রেড, ফেনল রেড, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ। ওকে, সো এগুলা যখন অম্লীয় মাধ্যমে দিবা তখন সবগুলা লাল দেখাবে। ওকে, কারণ লাল কালারটাই কি আমাদের যে ইয়ার মতো। ওকে, সো মানে লাল বা হলুদ টাইপের যে কালারটা সেটা তারা দেখাবে। ওকে, সো তার মানে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, প্রথম কথা হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড বেশি আসে, এই দুইটা দেখাবে কি আমাদের লাল। ওকে, এই দুইটা মনে রাখবো। ওকে, এই দুটো একটু বেশি আসে, লাল আর গোলাপি লাল। ওকে, সো দেন আমরা বলতেছিলাম যে ক্রিসল রেড, ফেনল রেড এগুলা একটু আমাদের ইয়া দেখাবে, এগুলো কি আমাদের হলুদ হয়ে যাবে। ওকে, লাল থেকে একটু কম, বেনি আ স হ কলা। ওকে, মানে হলুদ, তারপর কমলা, তারপর লাল, মানে হলুদ একটু কম গাঢ় দেখাবে। ওকে, সো এটা কি হবে, হলুদ দেখাবে। ওকে, সো ক্রিসল রেড, ফেনল রেড এগুলা নিজ মাধ্যমে অর্থাৎ অম্লীয় মাধ্যমে ইয়া দেখাবে। তো আমি বলতে চাইতেছি ক্রিসল রেড, ফেনল রেড, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ এগুলা সব অম্লীয় মাধ্যমের জন্য। ফেনফথেলিন, থাইমোলথেনিল, থাইমোল ব্লো এগুলো সব ক্ষারীয় মাধ্যমের জন্য। তুমি দেখো থাইমোল ইয়ার কিন্তু নীল কালারের হয়েছে। ওকে, তো এখন যদি তুমি একটাকে আরেকটাতে দাও, ক্ষারীয় মাধ্যমের নির্দেশককে যদি তুমি অম্লীয় দাও, আর অম্লীয় মাধ্যমের ক্ষারক মানে নির্দেশককে তুমি যদি ক্ষারীয় মাধ্যমে দাও তাহলে একটু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে এই যে ফেনফথেলিন এবং থাইনফথেলিন, থাইমোলথেলিন এগুলো হচ্ছে একটু মানে একটু রাজা টাইপের। ওকে, এগুলা গুস্সা ধরে বসে থাকে, মানে রাগ করে বসে থাকে, এগুলা বর্ণহীন, কোনো কালারই দেয় না, এভাবে মনে রাখতে পারো। ফেনফথেলিন এবং থাইমোলথেলিন ক্ষারীয় নির্দেশক। ওকে, একটা নীল এবং আরেকটা বেগুনি দেখাবে ঠিক আছে, বাট এগুলা অম্লীয় মাধ্যমে কোনো কালারই দেখাবে না। ওকে, আর ক্রিসল রেড, ফেনল রেড এগুলা লাল দেখাবে, মানে কিছুটা গাঢ় হয়ে লাল দেখাবে। ওকে, কিছুটা গাঢ় হয়ে লাল দেখাবে। ওকে, মানে ক্ষারীয় মাধ্যমে যখন যাবে। ওকে, আর থাইমল ব্লু নিজ মাধ্যমে তো নীল, কিন্তু এই মাধ্যমে কি হবে আমাদের, হলুদ হবে। এই মাধ্যমে আমাদের কি হবে, হলুদ হবে। আবার মিথাইল রেড লাল ছিল আগে, তখন তারপর হলুদ হয়ে যাবে। তোমরা আগে কি ছিল পরে কি হবে এটা জাস্ট মনে রাখবা। মিথাইল রেড নর্মালি কি লাল, কিন্তু পরে কমে কি হয়ে যাবে, হলুদ। তারপর ক্রিসল রেড নর্মালি হলুদ, পরে কি হয়ে যাবে, লাল। ফেনল রেড নর্মালি হলুদ, পরে কি হয়ে যাবে, লাল, মানে ক্ষারীয় মাধ্যমে, মানে নিজ মাধ্যমের বিপরীতে গেলে। ওকে, সেটা হচ্ছে গোলাপি লাল ছিল, মিথাইল অরেঞ্জ, পরে কি হবে আমাদের, হলুদ। ওকে, সো এগুলো একটু মাঝে মাঝে আসে, এই জন্য একটু এত মানে কথা বলা। ওকে, সো মূলত সবগুলা লাগে না। ওকে, সো তুমি জাস্ট একটু মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ কোনটায় কি, প্রথমে লাল, ক্ষারীয় মাধ্যমে হলুদ। মিথাইল অরেঞ্জ প্রথমে লাল, ক্ষারীয় মাধ্যমে হলুদ। ফেনফথেলিন, থাইমোলথেলিন, ফেনফথেলিন কি বেগুনি, থাইমোলথেলিন নীল। আর যদি অম্লীয় মাধ্যমে হয় রাগ ধরে বসে থাকে, সে বর্ণহীন হয়ে যায়। ওকে, এগুলো একটু তুমি কষ্ট করে মনে রাখো। আর থাইমোল ব্লুটা মনে রাখ, বা ব্রোমো থাইমোল ব্লুটা মনে রাখতে পারো, ক্ষারীয় মাধ্যমে নীল, আর অম্লীয় মাধ্যমে কি হবে, হলুদ। ওকে, সো তোমরা যেভাবে পারো এটা জাস্ট মুখস্থ করে ফেলবা। ওকে, সো আমি তো জাস্ট বললাম অনেক কিছু, যে যদি তোমাদের একটু মনে থাকতে সহায়তা হয় আর কি। ওকে, সো এখন এদের পিএইচ গুলা লাগে না, তবুও মাঝে মাঝে দেয়। তোমরা জাস্ট একটু এগুলা মনে রাখবা। ফেনফথেলিনেরটা কত, 8 থেকে 10 মনে রাখতে পারো, এটা 8 থেকে 10, এটাও 8 থেকে 10, এভাবে মনে রাখবা। ওকে, আর লিড মানে ইয়ারটা মনে রাখবা, মিথাইল রেডেরটা 4.2 থেকে 6.3, আর মিথাইল অরেঞ্জটা 3 থেকে 4 বা 3 থেকে 4.5। ওকে, এভাবে যদি জাস্ট একটু দেখে রাখবা। ওকে, মাঝে মাঝে আসে, বেশিরভাগ ক্ষারেরটা আসে, যে ফেনফথেলিন থাইমোলথেলিনকে 8 থেকে 10 এই দুটো একটু মনে রাখবা। 8 থেকে 10, মানে এগুলো যেহেতু ক্ষারীয় মাধ্যমে সেজন্যই ক্ষারীয় পিএইচ হবে। আর অম্লীয় পিএইচ কি 4 থেকে 6.3, আর এটা কত 3 থেকে 4। ওকে, একটু দেখে রাখলা আর কি। ওকে, সো উপরের দুটো একটু বেশি দেখে রাখবা। ওকে, নিচের দুটোও দেখে রাখবা। ওকে, আসতে পারে। ওকে, সো দেন, সো আমাদের দেন হচ্ছে আমাদের টাইট্রেশনের ম্যাথ। ওকে, সো এখানে জাস্ট সূত্রগুলো জাস্ট একটু দেখে রাখো ভাইয়া, আমরা যখন ম্যাথ করব তখন আমরা অনেক ভালোভাবে বুঝবো, প্রবলেম নাই। ওকে, সো এন ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া, যদি আমরা বলি এন ইজ ইকুয়াল টু আমরা যে সূত্র জানি এস ভি, তাই না,
এন ইজ ইকুয়াল টু এস ভি আমরা পড়ে আসছি, তার মানে এস ই ভিও বা এস ভিই, এটা কি অ্যাসিডের, অর্থাৎ টাইট্রেশনের ক্ষেত্রে এক পাশে আমরা অ্যাসিড লিখি আর অপর পাশে একইভাবে সূত্রগুলা জাস্ট আমি একটু দেখাচ্ছি। এস ভি ই বেইজ, ওকে। এই সূত্রগুলো জাস্ট তোমাকে সব মান দেওয়াই থাকবে, তুল্য সংখ্যা বলো, মাঝে মাঝে তুল্য সংখ্যা দেওয়া থাকে না, যদি তুল্য সংখ্যা না দেওয়া না থাকে তাহলে সূত্র কিন্তু আমাদের তুল্য সংখ্যা বাদে বাদে হবে, ওকে। সো তখন মানে মাঝে মাঝে তুল্য সংখ্যা ওয়ান হয়ে যায়, তুল্য সংখ্যা ওয়ান বা দেওয়া না থাকলে আমরা তুল্য সংখ্যাকে ওয়ান ধরে নিই, ওকে। সো তখন এস ভি ইজ ইকুয়াল টু আমাদের এই মডুলাস অফ এস ভি, ওকে। সো এভাবে আমরা ইয়া করি, ওকে। সো অত কিছু আসলে পরীক্ষায় দেখার দরকার হয় না, আমরা এইভাবে লিখে ফেলি, ওকে। মানে S1 V1, S1 কি বললাম, কোথায় গেল, হ্যাঁ, S1 V1, ওয়েট, S1 V1 ইজ ইকুয়াল টু S2 V2, ওকে, S2 V2, ওকে। এই সূত্র দিয়ে আমরা মাঝে মাঝে ভি টু বের করতে বলে আমরা বের করে ফেলি, ওকে। সো হোপফুলি তোমরা এগুলা জানো, ওকে। সো S1 V1 ইজ ইকুয়াল টু S2 V2, এটা হচ্ছে একেবারে শর্টকাট, ওকে। আর ই থাকলে সাথে আমরা S1 V1 E1 এটাও যুক্ত করি, ওকে। সো আমরা যদি একটু বলি যে S1 V1 E1 ইজ ইকুয়াল টু S2 V2 E2, এভাবে আমরা বের করে থাকি, ওকে। সো আমি জাস্ট সূত্রগুলো দেখাইলাম তোমাদেরকে। আমি আমার যে ক্লাসে আমরা কি করব, ডিটেইলসে জানবো, ওকে। সো তাহলে এর পরবর্তীতে আমরা অনেক বেশি কোশ্চেন সলভ করব, ওকে। সো তোমাদের কাজ হবে এই যে এই ক্লাসটা দেখার পর আমার কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসটা ভালোভাবে দেখে ফেলা, আমরা হোপফুলি বেশ ভালোভাবেই অনেকগুলো কোশ্চেন সলভ করব, ওকে। সো তাহলে তোমরা জাস্ট বেসিক ক্লাসটা দেখে রিভিশন দিতে পারো শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য। এই বেসিক ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর তোমরা জাস্ট কোশ্চেন সলভ করবা, এন্ড আমি তোমাদেরকে ধরে ধরে কোশ্চেন সলভ যেগুলো প্রয়োজন তার সবগুলো দেখিয়ে দিব, ওকে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।